সমস্যা তুলে ধরা নয়, বরং সমস্যা সমাধানের পথ খোঁজা এবং নাগরিকদের সচেতন করা। চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আমাদের আমন্ত্রিত অতিথি আমাদের সাথে যুক্ত হতে চলেছেন আমাদের প্রিয় এনামুল ভাই, এবং কিছুক্ষণের ভিতরে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের আমন্ত্রিত আজকের অতিথি সাদেকুর রহমান রতন ভাই, যিনি তারাইল উপজেলার কৃতি সন্তান এবং সাংবাদিক, যিনি দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা ও নানান ধরনের মানুষকে আনন্দ দেওয়ার জন্য প্লাস সচেতনমূলক অনেক ধরনের অনেক প্রতিবেদন তৈরি করছেন। তো আমার এনামুল ভাই, আজকে আমরা কথা বলবো সরকারের বরাদ্দকৃত উপজেলা পর্যায়ের যে প্রকল্পগুলো বাস্তবায়ন হওয়ার কথা, সেগুলো সঠিকভাবে হচ্ছে কিনা তার উপরে আমাদের আজকের এই আলোচনা থাকবে বাস্তবতার ভিত্তিতে। আমাদের সাথে কিছুক্ষণের ভিতরে যুক্ত হবেন এনামুল ভাই, সরি আমাদের রতন ভাই, আমাদের সিনিয়র বড় ভাই রতন ভাই, যিনি পেশায় একজন সাংবাদিকতা প্লাস নানান ধরনের সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের সাথে উনি সরাসরি যুক্ত। ভাই, অনুষ্ঠানে যারা যুক্ত আছেন শুনছেন, সবাই আমার সালাম এবং শুভরাত্রি। ধন্যবাদ। জি এনামুল ভাই, স্থানীয় প্রশাসনের যে ভাই, আমাদের লাইভ স্টার্ট। হ্যালো, জি জি রতন ভাই। এনামুল ভাই, আপনি কথা বলতে থাকেন, আমি একটু রতন ভাইয়ের সাথে একটু কথা বলছি। ধন্যবাদ মামুন ভাই, একটি সুন্দর একটি বিষয় আজকে আলোচনায় উপস্থাপন করার জন্য। হ্যাঁ, আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের এই আলোচনায় এনেছেন। প্রকল্পগুলিতে স্বচ্ছতা আনতে এবং কাজের মান নিশ্চিত করতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে কি পদক্ষেপ? এখানে মামুন ভাই, আপনিও জানেন বা আপনি যে স্থানীয় সরকার এবং স্থানীয় রাজনীতির সাথে যুক্ত এবং স্থানীয় সরকার নির্বাচন করেছেন এবং আমাদের সাংবাদিক সাহেবও আছেন এবং যারা শুনছেন, আমরা সবাই প্রত্যেকের এলাকার আশেপাশে কাজ হয়, ইউনিয়ন পর্যায়ে হোক, পৌরসভায় হোক, এই স্থানীয় কাজগুলো আমরা আমাদের চোখের সামনে কাজগুলো পরিচালিত হয়, কাজগুলো সম্পন্ন করা হয়। এখানে প্রত্যেকটি প্রকল্প আপনার অনুমোদন হওয়ার আগে বা কাজটি টেন্ডার হওয়ার পূর্বেই কিন্তু প্রত্যেক উপজেলা লেভেলে প্রত্যেকটি প্রকল্পের জন্য একজন প্রকল্প অফিসার নিযুক্ত থাকে। এই প্রকল্প অফিসার এই কাজটির এস্টিমেট তৈরি করেন, এই কাজে কতটুকু কি লাগবে, কি কি সরঞ্জাম লাগবে, কি কি উপাদান লাগবে, কি কি কাজ করতে হবে, প্রতিটি কাজের স্টেপ বাই স্টেপ এখানে একটি প্রকল্প প্রস্তাব উনি তৈরি করেন। সেই ক্ষেত্রে এখানে প্রতিটা টেন্ডারের মধ্যে বা প্রকল্পের যে আপনার ডকুমেন্টস আছে, এই ডকুমেন্টস এর মধ্যে প্রতিটা আইটেমে কিন্তু কস্টিং দেওয়া থাকে। মনে করেন এখানে ইট যদি লাগে, কি টাইপের ইট ব্যবহার হবে এবং ইটের মূল্যটা কত, এই মুহূর্তে ইটের মূল্যটা কত, এখানে এই যে প্রকল্পের মধ্যে উল্লেখ থাকে। এই বিষয়গুলি আমাদের দেশের জনগণ আসলে এটা নিয়ে মাথা ঘামায় না।
এই প্রতিটা প্রকল্পের মধ্যেই কাজ নিষ্পন্ন হওয়া এবং কাজ তদারকির জন্য একজন আপনার টেকনিশিয়ান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারই বলেন আর এই উন্নত মানের ইঞ্জিনিয়ারই বলেন, একজন প্রতিটা প্রকল্পে একজন ইঞ্জিনিয়ার নিযুক্ত থাকেন। আবার স্থানীয় স্থানীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি তিনি এই প্রকল্পের সাথে সংযুক্ত থাকেন, ওনাদের সিগনেচার নিতে হয়, দস্তখত নিতে হয়। এবং ওই যে এলাকায় প্রকল্পটি সম্পন্ন হইতেছে, কাজটি হইতেছে, ওই এলাকার আবার স্থানীয় 2 জনের বা 3 জনের এখানে উল্লেখ থাকে, ওনাদেরও সিগনেচার নিতে হয় যে কাজটা সঠিকভাবে হইছে, সম্পন্ন হয়েছে। এখানে আমরা সবাই কিন্তু আসলে উদাসীন। এখানে যারা জনপ্রতিনিধি থাকেন ওনারা হয়তো কোনো না কোনো সুবিধা ভোগ করার কারণে ওনারা সিগনেচার দেন, আর যারা স্থানীয় যে 2 জন বা 3 জনের সিগনেচার নেন ওনারা আসলে বিষয়টা আপনার গুরুত্ব দেন না, মনে করেন এইগুলা কাজ নিয়ে আমাদের ঝামেলা করার দরকার নেই, ওনারা বলছে কাজ তো দেখছি হয়েছে, আমাদের সামনে কাজ করছে, কাজ হয়েছে, সিগনেচার নিয়ে যান, এই চাপানের মধ্যে ওনারা সিগনেচারটা দিয়ে দেন। এখানে কিন্তু জনগণ সরাসরি সংযুক্ত আছেই, প্রতিটা প্রকল্পে সংযুক্ত থাকেই, নতুন ভাবে সংযুক্ত করার বা ঐক্যবদ্ধ হওয়ার এখানে কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। যখন যাদের সামনে এই প্রকল্পগুলা কাজগুলো চলতেছে, কাজগুলা যখন রানিং কাজ করা হয়, ঠিক তখন সামনে থেকে কাজটা তদারকি করলেই, এবং যে ইঞ্জিনিয়ার, সাইড ইঞ্জিনিয়ার থাকেন, ওনার কাছে আপনার এই ডকুমেন্টসটা যদি আপনি চান যে আপনার কাছে কি ডকুমেন্টস আছে, আপনার যে কাজটা করতেছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের অ্যাডভোকেট উকিল সাহেব শাহজাহান খান, সম্পর্কে আমার ভাই হয় জি, আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছেন আমাদের সাংবাদিক রতন ভাই, ইনশাল্লাহ আশা করছি কিছুক্ষণের ভিতরে যুক্ত হয়ে যাবেন। জি, আপনার কাছে প্রশ্ন ছিল উকিল সাহেব, আপনিও ইয়া করেন, স্থানীয় প্রশাসনের তদারকিতে কোনো আইনি ফাঁক কি রয়েছে যার সুযোগে দুর্নীতি সহজে পার পেয়ে যায়, দুর্নীতি করে? জি, এনামুল ভাই বলছিলেন। জি, এখন এখানে আরেকজন আমাদের বড় ভাই আছেন, উনিও জানেন বিষয়গুলো, সবাই আমরা জানি। আসলে ঘটনা হচ্ছে কি, আমার যতটুকু ধারণা, আমরা সবাই উদাসীন থাকি এই কাজ যখন পরিচালিত হয়, কাজটি যখন সম্পন্ন করা হয়, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই কাজগুলো নিয়ে আসলে উদাসীন থাকি। আর যারা এই প্রকল্পের সঙ্গে বা যুক্ত থাকেন, অথবা আপনার কাজটি সিগনেচার দেন, কেউ হয়তো কিছু না কিছু সুবিধা ভোগ করে সিগনেচার দেন, অথবা কেউ উদাসীন থেকে আন্তরিকতার মধ্যে যে অমুক ভাই আছে বা অমুক কাউন্সিলর আছে, অমুক জন আছে, আসছে, চা খাওয়াইছে, আচ্ছা ঠিক আছে সিগনেচার দিয়ে কাজ তো দেখলাম হয়েছে, কিন্তু কেউ এটার গভীরে তদারকিটা করতে চান না বা উদাসীন থাকে। এখানে কিন্তু প্রত্যেকটা প্রকল্পের আপনার এই ডকুমেন্টস ইনসাইড ইঞ্জিনিয়ারের কাছে থাকে, অথবা কন্ট্রাক্টরের কাছে, যিনি কাজটা পরিচালনা করতেছেন ওনার হাতে এই জিনিসগুলো থাকার কথা, ওনারা রাখেন। এই জিনিসগুলো দেখলে পরে দেখার পর মাধ্যমেই আপনার সবগুলার কাজগুলা কি ধরনের ইট ব্যবহার হইতেছে, কি এখানে ইটের কস্টিংটা কি দেওয়া আছে, মাটি কাটার জন্য কি আপনার লেবার কস্ট কি দেওয়া আছে, কত কত রেটটা কত ধরা আছে, রড কোন জায়গায় কতটুকু কত সুতা রড দিবে, এই সব বিষয়গুলা কিন্তু উল্লেখ থাকে। এগুলা যদি একজন লোক বা 2 জন লোক যদি দাঁড়িয়ে এগুলা আপনার কাগজগুলা পর্যবেক্ষণ করে, তাইলে সবকিছু পাওয়া যায়, তখন অনেকজন ফাঁকি দিতে পারে না। আমাদের উদাসীনতার কারণে আসলে এই যারা কাজ করান ওনারা, তার মধ্যে আবার আরো অনেক কিছু আছেন, এটা আমাদের আরেক ভাই আছেন, উনিও বাকিটুকু অ্যাড করবেন বা বলবেন। আমি আমার ছোট অভিজ্ঞতা থেকে যেটুকু বলছি, তার মধ্যে হয় কি, আবার ওই কাজ প্রকল্প এলাকায় আবার কিছু চাঁদাবাজির বিষয়ও থাকে, প্রভাবশালীদের ওনাদেরকে ম্যানেজ করতে হয়। তারপরে আবার প্রতিটা প্রকল্পে, আমি যতটুকু জানি, প্রতিটা প্রকল্পে যারা বস থাকেন, ইঞ্জিনিয়ার অফিসে যারা বস থাকেন, ওনাদেরকে আবার একটা পেমেন্ট দিতে হয়, নতুবা আবার আপনার বিলটা পাস হবে না।
এই সবগুলো মিলিয়ে দেখা যায় কাজের হয়তো 30%, 40% বা 50% এই পর্যায়ের কাজটা, টাকার মধ্যে কাজটা ওনার কন্ট্রাক্টরের করতে বাধ্য। এর বেশি করতে গেলে ওনার লস হয়ে যাবে। কারণ ওই পেমেন্ট গুলা, এই যে বিভিন্ন জনকে যে পেমেন্ট গুলা দিতে হয়, উনি তার এটা ওনার বাড়ির থেকে দিবেন না। এই কাজ না থেকে যে উনি যেটা সাশ্রয় করবেন, এখান থেকে ওনাদেরকে সবাইকে সবাইকে আপনার কমিশনটা দিবেন। এইগুলা করতে করতে আসলে দেখা যায় প্রকল্পের 100 টাকার মধ্যে উনি 40 টাকা বা 30 টাকা বা 50 টাকার বেশি কাজটা করা সম্ভব হয় না। এখন এইটাই হলো আমাদের মূল সমস্যা। সমস্যাটা হলো কি, যারা বসা আছেন ওনারা কস্টিং এর সময় আবার কিছু কিছু ক্ষেত্রে, এটা ধরো একটা পর্যায়ে গেল, আবার কিছু কোনো কোনো ক্ষেত্রে হয় কি, আপনার কস্টিং এর সময় অতিরিক্ত কস্টিং করা হয়। ইটের দাম ইটের দাম যদি মনে করেন সর্বোচ্চ ইট কিনা যায় মনে করেন যে 15 টাকা, এখানে কস্টিং ধরা আছে আপনার দেখবেন তার এই লেবার কস্ট, তারপরে ক্যারিং কস্ট সহ, ইটের মূল্য সহ, এখানে দেখা যায় 30 টাকা বা 35 টাকা এরকম ভাগ ভাগ করে অ্যামাউন্টটা অতিরিক্ত ধরা থাকে। অতিরিক্ত করা এইরকম হয়, জি। শুভঙ্করের হ্যাঁ, দেখা যায় প্রকল্পের খরচ যদি হয় অরিজিনালি প্রকৃতভাবে যদি প্রকল্পটা করা যায় 1 লক্ষ টাকা দিয়ে, এখানে দেখা যায় প্রকল্পটার ব্যয় ধরা হয়েছে 2.5 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা। এইরকম কস্টিং এর সময় এখানে না, পিওরা এই 2.5 লক্ষ 3 কাজগুলোর লক্ষ সঙ্গে টাকা জড়িত। মানে যে টাকাটাই ধরা হোক, আমরা তো প্রকল্পটা তো সঠিকভাবে বাস্তবায়ন মানে তো বাস্তবায়নের মুখ বা আলোর মুখ তো আমরা ওই রকম ভাবে দেখি না। হয় কাজ হয়, নামে মাত্র কিছু কাজ হয় বা কিছু কাজ করা হয়। আসলে হ্যাঁ, এটাই প্রয়োজনীয় মানে যে কাজটা, ক্যাটাগরিটা বিভিন্ন। সেই কাজটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই না বা হচ্ছে না। জি, আমরা এটা, আমাদের একজন নতুন অতিথি যুক্ত হয়েছেন, আমাদের অ্যাডভোকেট শাহজাহান খান। উনি আবার এই আওয়ামী লীগের শাহজাহান খান না, উনি আমার ভাই শাহজাহান খান। তো ভাই, আপনার কাছে প্রশ্ন, দুর্নীতি প্রমাণিত হলে অনিয়মকারী কর্মকর্তা বা ঠিকাদারের বিরুদ্ধে কিংবা যে কাউন্সিলর কিংবা যে সভাপতি, তার বিরুদ্ধে কি আইনি কোনো পদক্ষেপ নেওয়ার মতো কোনো সুযোগ আসলে জনগণের আছে কিনা? এনামুল ভাইয়ের কথা, যে এনামুল ভাইয়ের অসাধারণ জনগণ, সেই অসাধারণ জনগণেরকে একটু সুযোগ তৈরি করা দেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা অ্যাকচুয়ালি আছে কিনা, এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবেন। তার আগে আপনার পরিচয়টাও আপনি আর একটু মানে ক্লিয়ার ভাবে আপনি দিবেন। ধন্যবাদ। মেগা ওয়ারনেট হাউসের স্বত্বাধিকারী মোহাম্মদ মামুন খান এবং একজন লার্নেড আমাদের সাথে আছেন, এবং আমাদের অনুষ্ঠানের সাথে এই টকশোর সাথে যারা যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আমাদের এই এই যে আজকে অনুষ্ঠানের যে আলোচ্য বিষয়, আমাকে যে প্রশ্নটি করা হয়েছে যে কোনো সুযোগ আছে কিনা, অবশ্যই আমি মনে করি সাধারণ জনগণের আইনগত পদক্ষেপ নেওয়ার অনেক সুযোগ আছে। সেটা যে কোনো কর্তৃপক্ষে হোক, বাংলাদেশ কনস্টিটিউশন সেই অধিকার বাংলাদেশের জনগণকে দিয়েছে, এবং প্রচলিত বাংলাদেশের যে আইন আছে এই আইনেও সেটাতে আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতা জন্য, হ্যারাসমেন্টের জন্য বাংলাদেশের জনগণ কিন্তু সেই পদক্ষেপ নিতে যায় না, এবং নিতে চায় না বা পদক্ষেপ নিতে নেওয়ার পারে না। নিতে চায় না বা পারে না। নিতে চায় না, এটা মূল কারণ হচ্ছে যে হ্যারাসমেন্ট। এবং আমাদের যে প্রচলিত আইন আছে এই আইনে কিছু জটিলতা আছে যেটা সহজবোধ্য না। হয়তো আমরা যারা লয়ার আছে তারা বুঝি, কিন্তু সাধারণ জনগণের কাছে কিন্তু বিষয়টা উন্মুক্ত না, এবং তাদের কাছে বিষয়টা কিছুটা জটিলই। যার জন্য হয়রানি হওয়ার জন্য তারা এই পদক্ষেপটাতে যায় না। কারণ এই প্রশাসনিক যে তদন্তগুলি হয়, কেউ যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তদন্তটা কিন্তু প্রশাসনের হাতে থাকে। তখন দেখা যাচ্ছে যে প্রশাসনের একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির বিরুদ্ধে যেতে প্রশাসন চায় আর না। তো প্রশাসনের ব্যক্তি দুর্নীতি আরেকজনের হইলেও মানে এই ফেভার করে। রিপোর্ট দুর্নীতি মানে একজন প্রশাসনের মনে হয় নেটে কিছু প্রবলেম হয়েছিল, যাক আমরা আবার
আমরা একটু চেষ্টা করতেছি আমাদের ওই কি বলে সাংবাদিক সাহেব একটু চেষ্টা করতেছেন, তো পারতেছেন না বা নেটে মনে হয় একটু সমস্যা। জি বলেন, আপনি বলেন। আপনার এখানে প্রশ্ন অমন ভাই? ভাই হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি আপনার, আপনি ঠিক আছেন, বলেন। না ওই প্রশ্নটা জানি কি করছিলেন? জি, মানে প্রশ্নটা ছিল দুর্নীতি প্রমাণিত হলে অনিয়মকারীর কর্মকর্তা বা অনিয়মকারী কর্মকর্তা কিংবা ঠিকাদার প্রতিষ্ঠান, কাউন্সিলর কিংবা প্রকল্প সভাপতির বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায় কিনা, যদি নিতে পারে সেটা কিভাবে, কোন প্রক্রিয়া? প্রক্রিয়া তো নর্মাল প্রক্রিয়া। এই প্রক্রিয়া তো যে কোনো বিষয়ের উপরে আপনি যে ফৌজদারি আছে, আইন আছে, সিভিল আইন আছে, এই নর্মাল যে আমাদের দেশে প্রচলিত যে আইন আছে, যে যে সমস্যাটা যে ধরনের আপনি যে আইনে পড়ে, এটা একজন আইনজীবীর কাছে গেলে পরে যাওয়ার পরে উনি এটা নির্ধারণ করবেন এটা কোন আইনে করবে বা কোন আইনে মামলা হবে। এটা কিন্তু ওই যে আমাদের লার্নেড অ্যাডভোকেট শাহজাহান ভাই বলেছেন যে আমরা অধিকাংশ লোক ওই প্রক্রিয়াটাতে যাইতে চায় না, যে নিজেরা আবার পরবর্তীতে হয়রানির সম্মুখীন হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে আপনার এই যখন তদন্তে যায়, তদন্তে যাওয়ার পরে একজন অফিসার আরেকজন অফিসারের বিপক্ষে লিখতে চান। এই যে বিভিন্ন জটিলতা, বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে, জটিলতার কারণে আমাদের সব এই মূল সমস্যাই থেকে যায়, এগুলোর সমাধানের আর হয় না। এটি হলো মানে আলোর মুখ দেখে না। বড় আলোর মুখ দেখেন। যে আমরা উকিল সাহেব হয়তো নেটওয়ার্ক প্রবলেম কিংবা বাই ফোনে। জি, নাগরিকরা কিভাবে তথ্য অধিকার আইন ব্যবহার করে বা অন্য কোনো আইনি প্রক্রিয়া প্রকল্প তদারকিতে সরাসরি অংশগ্রহণ করতে পারবে, এই ব্যাপারটা কি আপনার কোনো রকম আইডিয়া বা জানা আছে কিনা? যেমন এর আবার আগে একটু আমরা কথা বলছিলাম যে যে কোনো একটা প্রকল্প, যখন একটা প্রকল্প অনুসরণ মানে করা হয়, যে কোনো এলাকায় প্রকল্পের একটা সাইনবোর্ডে কি ধরনের কাজ হবে, কি ধরনের একটা ইয়া থাকবে, এরকম একটা ইয়া থাকবে, হ্যাঁ বোর্ড থাকবে, বোর্ড বোর্ড থাকবে, মানে সাইনবোর্ড একটা থাকবে যেখানে কাজের হ্যাঁ যে মানে কি কোন মানে হবে, কি ধরনের কাজ হবে, কত ফুট কাজ হবে, কতটুক ইয়া থাকবে, এইসব নিয়ে যে একটা মোটামুটি
সাইনবোর্ড যেটা, সেটা প্রতিটি প্রকল্পে থাকা উচিত কিনা? হ্যাঁ, না এটা তো আছে, এটা তো থাকে, এটা থাকে সংক্ষিপ্ত আকারে প্রকল্পের আপনার চিত্রটা, এটা কত কিলোমিটার প্রকল্প, কত টাকা বরাদ্দ, এই বিষয়গুলো এরকম সংক্ষিপ্ত আকারে আপনার হেডিং গুলো দেওয়া থাকে। এটা প্রত্যেকটা বড় প্রজেক্ট গুলোতে আছে, সমস্যা নেই, আছে। কিন্তু আপনার স্পেসিফিক এই টোটাল আপনার ইঞ্জিনিয়ারিং এর যে টোটাল প্রকল্পটা, টোটাল প্রকল্প পার্ট টু পার্ট, এটার 10 পাতাই হোক আর 50 পাতাই হোক, এটা বুক আকারে, বড় প্রকল্প হইলে বই আকারে পুরো একটা বুক আকারে আপনার টোটাল প্রকল্পের প্রতিটা স্টেপের বর্ণনা দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে, কোন জায়গাটা কিভাবে কাজ হবে, টোটাল চিত্রটা দেওয়া আছে। এখন এই বিষয়গুলো নিয়ে তো আসলে আমাদের কেউ মাথা ঘামায় না, এবং যারা এই বড় প্রকল্পগুলোতে আপনার যখন পাবলিক আপনার সরাসরি সেখানে মুভমেন্ট করতে পারবে না, বা আপনার কি বলে ইন্টারাপ্ট করতে পারবে না, ঢুকতে পারবে না, এখানে যারা বড় বড় অফিসাররা আছেন বা সংশ্লিষ্ট যে জনপ্রতিনিধিরা আছেন, ওনারা সেখানে বড় বড় প্রকল্পে ওনারা সেখানে নাক গলানোর সুযোগ আছে। এখানে আমাদের সমস্যাটা হচ্ছে, আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে একজন মেম্বার অফ পার্লামেন্টকে এইসব প্রকল্পের সরাসরি দেওয়া হয় আপনার ওনাদের আন্ডারে। প্রকল্প, একজন মেম্বার অফ পার্লামেন্ট কিন্তু এই স্থানীয় সরকারের বা বিভিন্ন প্রকল্পের উনি সরাসরি সংযুক্ত থাকার কোনো, ওয়ার্ল্ডের কোনো জায়গাতে এরকম কোনো ব্যবস্থা নেই। এটা আমরা তো এর আগেও কোথাও দেখি নাই। এটা তো হয়তো ওয়ার্ড সভাপতি কিংবা ওয়ার্ড মেম্বার কিংবা ইউনিয়ন সভাপতি, ইউনিয়ন মেম্বার, তারাই প্রকল্পের সভাপতি, সেক্রেটারি কিংবা নানান এর ভিতরে আপনার এই নিয়োগ পায়, কিংবা তাদের মাধ্যমে কমিটি গঠন করা হয়। এটা তো থাকে সরাসরি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সবগুলা প্রকল্পেরই আপনার পার্লামেন্ট মেম্বাররা এখানে মাতাব্বরি বলতে ওনাদের আন্ডারে এখানে এমন একটা সিস্টেম করে দিচ্ছে যে ওনাদেরকে না জিজ্ঞেস করে কোনো কিছু হবে না, আর ওনাদের আন্ডারে সবকিছু সরাসরি ইনভলভমেন্ট আছে। এনামুল ভাই, আপনি এইটুকু বলতে পারেন যে পার্লামেন্ট মেম্বারের তত্ত্বাবধানে কোনো একটা প্রকল্প দেওয়া হয়, কিংবা প্রকল্প, ধরেন আমি একটা প্রকল্প চাইলাম আমার এলাকায়, সেটা আমি পার্লামেন্ট মেম্বারের কাছে চাইলাম, মেম্বার ইউনুকে রিকোয়েস্ট করে দিল, কিংবা ইউনুকে বলে দিল, ইউনো আপনার সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে এটা অনুমোদন করলো। সিস্টেমটা অনেকটা এরকম। অ্যাকচুয়ালি সরাসরি এখানে তো হাত থাকে না আপনার পার্লামেন্ট মেম্বারের। কিন্তু হ্যাঁ, কিন্তু এটা কোনো ওয়ার্ল্ডের কোনো জায়গাতে নাই। ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজে, মানে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজে এখানে পার্লামেন্ট মেম্বাররা এখানে সংশ্লিষ্ট থাকার কোনো সুযোগ নাই না। আর এই সংশ্লিষ্টতার কারণে হয় কি দেখা যায়, একটা পর্যায়ে দেখা যায় ওনারাই এটার মা বাপ হয়ে যান। এই পার্লামেন্ট মেম্বারদেরকে এই ডেভেলপমেন্টের সাথে সম্পৃক্ত করার কারণে ওনারা একটা পর্যায়ে দেখা যায় ওনারাই মা বাপ হয়ে যান। ওনাদের কথার বাহিরে কোনো ইঞ্জিনিয়ারও মুভমেন্ট করতে পারে না, কোনো কাজ করতে পারে না, এবং ওনাদের সঙ্গে কোঅপারেট করে সব কাজগুলো করে। যে কারণে দুর্নীতির পরিমাণটা, দুর্নীতিটা জায়েজ হয়ে যায়। না, আনঅফিশিয়ালি না, অফিশিয়ালি। আবার নতুন করে ঢুকেন, কি কথা শোনা যায় না? উকিল সাহেবকে বললাম আর কি, যে আবার নতুন করে ঢোকার জন্য। এই ব্যাপারটা হচ্ছে কি, অফিশিয়ালি ওনাদেরকে এখানে সম্পৃক্ত করা হয়, আর এই অফিশিয়ালি সম্পৃক্ত করার কারণে কিন্তু দুর্নীতিটা এখানে ব্যাপকভাবে হয়। মেম্বার অফ পার্লামেন্ট ডেভেলপমেন্টের সাথে যুক্ত থাকবে কেন? আপনার এই কথার সাথে আমি একমত হতে পোষণ করতে পারছি না, কারণ এখানে পার্লামেন্ট মেম্বাররা সরাসরি আপনার কোন প্রকল্পের সাথেই আপনার খুব একটা জড়িত থাকে যে খুব, মানে এরকম খুব কম, হয়তো মানে কম। জি, বড় প্রকল্প হলে সেটা হলো ভিন্ন জিনিস, কিন্তু ছোটখাটো প্রকল্প বা ছোটখাটো এর মধ্যে এরকম আসে না। যে আমাদের অ্যাডভোকেট সাহেব ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন, বা ওনার লাইনটা ঠিক হয়েছে। আমাদের যে সাংবাদিক সাহেব, উনি গত পরশুদিন
আপনার এটা ডিবিসি টেলিভিশনে বা ইয়ার মধ্যে একটা নিউজ করেছিল, ওইটার উপরে ওনাকে চাচ্ছিলাম যে উনি আসলে এই সম্পর্কে আরো বেশি উনি তা আসলে প্রত্যক্ষ করেছেন প্রত্যেকটি প্রকল্প বা বিভিন্ন প্রকল্প আপনি উনি ঘুরে দেখেছেন, যার কারণে আমাদের রতন ভাইকে আমরা চাচ্ছিলাম বা ওনার সম্পর্কে ওনার কাছ থেকে এই কিছু দিক নির্দেশনা কিছু আলোচনা চাচ্ছিলাম। উনি হয়তো আমাদের লিঙ্ক আপে মানে ঢুকতে পারতেছে না বা চেষ্টা করতেছেন উনি আসলে যুক্ত হতে পারবেন কিনা শেষ পর্যন্ত জানি না। উনি চেষ্টা করেছেন বা চেষ্টা করছেন তো হওয়ার জন্য। জি উকিল সাহেব, আপনার হয়তো ফোন আসছিল কিংবা যে কোনো কারণে নেটওয়ার্ক প্রবলেম ছিল। জি আপনি বলছিলেন যে আপনার এই যে যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী কিংবা সংশ্লিষ্ট মানে প্রকল্পের সংশ্লিষ্ট কেউ অনিয়ম দুর্নীতি করে সেটার সাথে যারা জড়িত তাদের বিপক্ষে যে সাধারণ জনগণ কিংবা এনামুল ভাইয়ের ভাষ্যমতে অসাধারণ যে জনগণ, তাদের কি কিছু করণীয় আছে কিনা, তারা কি আইনি কোনো সহায়তা কোনো সাপোর্ট পাওয়ার অধিকার রাখে কিনা, এই ব্যাপারটা নিয়ে আপনার কাছে প্রশ্ন ছিল। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সাধারণ জনগণের এখানে যথেষ্ট সুযোগ আছে আইনি প্রক্রিয়া গ্রহণ করার। তার আগে আমি দুইটা বিষয় বলতে চাই। এখানে কিন্তু যে প্রকল্প যখন যারা সংশ্লিষ্ট জড়িত থাকে, এই বিষয়টা লানেট কিন্তু বলেছেন যে এখানে যারা এটা কিন্তু মানে শো করার নিয়ম আছে, কিন্তু যারা প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, সেটা ডিসি অফিস হোক, টিআরএন অফিস হোক, এটা কিন্তু একটা দুর্ভেদ্য বিষয় করে রাখছে। দুর্ভেদ্য বিষয় বলতে এইখানে প্রকল্পের বাজেট, হ্যাঁ, এখানে ম্যাটেরিয়ালস কি হবে, প্রকল্পের টোটাল যে এই যে বাজেট থাকে এবং বাজেট সংশ্লিষ্ট এটা কোন খাতে কিভাবে ব্যয় হবে, টোটাল বিষয়টাই কিন্তু এই এখানে মানে পাবলিকের কাছে ওপেন করার নিয়ম আছে, কিন্তু এখানে ওপেন করে না। অবশ্যই এটা আপনাকে আমি এখানে একটু থামাচ্ছি যে প্রত্যেকটি প্রকল্প তো যেখানে গঠিত হয় বা যেখানে হয় মানে এই যেখানে প্রকল্পটি করা হয় সেই জায়গায় আপনার এই প্রকল্পের যে স্ট্রাকচারে আপনার ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে কিংবা প্রকল্প অনুমোদিত হয়েছে সেটার একটা আপনার সাইনবোর্ড থাকার কথা কিংবা একটা বিলবোর্ড থাকার কথা। এগুলা কি আসলেই কোনো কারণে হাইড করা হয় কিংবা রাখা হয় না, জাস্ট একটা মানে এরকম করা হয় কি যে প্রকল্পটা হচ্ছে আমি জাস্ট ছবি তোলার খাতিরে আমি একটা সাইনবোর্ড নিলাম, এটা ছবি ওঠানো পর্যন্ত জাস্ট মানে আমার বিল ক্লিয়ারেন্স নেওয়ার জন্য যে আমি সাইনবোর্ড করেছি, এরকম হয় কি? বিষয়টা অনেকটা এইরকম। প্রতিটা প্রকল্পের কত বাজেট থাকবে, প্রকল্পের সময়সীমা, সমস্ত কিছু ডিটেলস থাকবে এবং সেটার কখন ওপেনিং, প্রকল্পের সময়, সমস্ত কিছু ডিটেলস ব্যাখ্যা দিয়ে একটা প্রকল্পের স্থানে একটা সাইনবোর্ড থাকবে। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যদি ঘুরছি, যারা গিয়েছি অনেক প্রকল্পে কিংবা যাওয়ার সময় আসার সময়, এরকম কোনো খুব হাতে গোনা অল্প কিছু জায়গাতেই আমরা এই ধরনের সাইনবোর্ড দেখতে পেয়েছি। তাও সেখানে ব্রিফলি ডিটেলস কোনো কিছু নাই, জাস্ট প্রকল্পের মেয়াদ, বাজেট, কিন্তু প্রকল্পের বাজেটটা কিভাবে এক্সপেন্স হয়েছে এইসবও কিন্তু কিছু ডিটেলস থাকে না, ওইখানে সাইনবোর্ডে দেওয়া থাকে না। এখন এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ জনগণের অবশ্যই আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে, এবং প্রথম হচ্ছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন যে আছে সেখানে যেতে পারে। লার্নেট বলেছেন ফৌজদারি আইনে থানায় অভিযোগ দিতে পারে, কোর্টে অভিযোগ করতে পারে। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে যে দেখা যাচ্ছে এইখানে যারা তদন্ত করবে কিংবা আইনি পদক্ষেপ গ্রহণ করবে একটা সময় এবং সীমা পর্যন্ত গিয়ে স্টপ হয়ে যায়। পরবর্তীতে এটা কিন্তু সামনে যায় না বলতে দেখা যাচ্ছে যে আলোর নিচে অন্ধকার। কারণ এই প্রকল্পগুলো যারা সম্পাদন করে, তো একটা প্রকল্প যখন সম্পাদন হয় এটার সাথে কিন্তু শুধু যে একজন প্রশাসনিক ব্যক্তি জড়িত তা কিন্তু না, এখানে একটা ডিপার্টমেন্টের অনেকগুলি অফিসার জড়িত থাকে। একটা প্রকল্প যখন পাস হওয়া থেকে শুরু করে এন্ডিং পর্যন্ত, হ্যাঁ, তখন এখানে অনেকগুলি ডিপার্টমেন্ট এবং অফিসার জড়িত থাকে। সবার কিন্তু সম্মিলিত অনুমোদনের পরে একটা প্রকল্প সমাপ্ত হয়, পাস হয়, এবং বাজেটটাও যারা এখানে সম্পাদন করে তাদের হাতে আসে।
তো দেখা যাচ্ছে যে আপ টু বটম এখানে অনেক বড় বড় সরকারি কর্মকর্তা, প্রশাসনিক বলেন কিংবা আমি বেসামরিক বলে ফেলেছি, মানে সাধারণ যারা এই প্রকল্প সম্পাদনকারী লোক থাকে, এটা হইতে পারে সাধারণ ব্যক্তি, হতে পারে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান, হতে পারে অথবা লোকাল গভর্নমেন্টের কেউ হতে পারে, অথবা এলাকার জনপ্রতিনিধি বলেন, এলাকার কোনো ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, এরকম অনেকেই জড়িত থাকে। তো একটা পর্যায়ে এই যে সমাজের টপ লোকদের বিরুদ্ধে অথবা প্রশাসনিক লোকদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরেও সেটা কিন্তু আলোর মুখ দেখে না। একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কিন্তু স্টপ হয়ে যায়, অথবা ওইটা যে কোনো ভাবেই হোক ওইটাকে নেগেটিভ রিপোর্ট দিয়ে ওইটাকে এটাকে ডেস্ট্রয় করে দেওয়া হয়। টোটাল যদি দুর্নীতি হওয়ার পরেও যে কোনো ভাবে সেটা ধামাচাপা পড়ে যায়, প্রপার বিচার কিন্তু জনগণ কখনো পায় নাই। এবং এটাকে বিচার পাওয়ার যে প্রক্রিয়াগুলি অত্যন্ত জটিল, যার জন্য এটা কখনো আলোর মুখও দেখে না। যদি সরকার যদি এই বিষয়ে যত্নশীল হয়, সরকারের যদি সদিচ্ছা থাকে, সবাই তো দুর্নীতিবাজ না, ভালো আছে। তো এই সরকার যদি যত্নশীল হয় এবং সাহসী হয়, আমি বলবো সাহসী হয়, তখন সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু আলোর মুখ দেখে, তবে সেটা খুব রেয়ার, সাহসী এবং নিরপেক্ষ, হাতে গোনা মানে 1000 হয়তো একটা। সাহসী এবং নিরপেক্ষ। নিরপেক্ষ খুব জটিল একটা প্রক্রিয়া, কিন্তু কোন জনগণ দেখা গেল কেউ এটা আইনি পথকে, বরঞ্চ সে ওইখানে এটার বিরুদ্ধে প্রতিকার তো দূরের কথা, দেখা যাচ্ছে সে নিজেই হয়রানির শিকার হয় ওইখানে গিয়ে বিভিন্ন তদন্ত, আহ, হ্যাঁ, তো ওই পর্যন্ত অনেকে যেতেও পারে না। তো যার জন্য সাধারণ যেতেও জনগণ পারে না, নিরিবিলি এই থাকতেছে, এইসব প্রকল্পগুলো মানে বিষয় নিয়ে মাথা ঘামায় না। মানে আইনি মানে সহায়তা পাওয়ার যে প্রক্রিয়াটা, এটা জটিলতা হওয়ার কারণে অনেকেই আসলে এই সুযোগটাতে যেতে চায় না, বা আমার এই এই রিক্সা কিংবা এই এটা হাতে নিতে এবং চায় না। সরকারের কিন্তু জি, হয়তো কল কল চলে আসে, যার কারণে বারবার ডিস্টার্ব করে। জি, উকিল সাহেব শুনতে পাচ্ছেন? জি, এনামুল ভাই, জি আহ, আপনার কাছেই ফিরিয়ে, আসলে আপনার এলাকায় প্রকল্পের সবচেয়ে বড় সমস্যা কোনটি ছিল? যদি আপনি কোনো আপনার এলাকায় যদি কোনো প্রকল্প সম্পর্কে কোনো রকম ধারণা থেকে থাকে, কিংবা আপনার সামনে কোনো প্রকল্প হইছে আপনার এলাকায়, আপনি জানেন সেটার বাস্তব অভিজ্ঞতা কি আপনার কোনো আছে, যেটা আমরা শুনতে চাচ্ছি? কাজের মান কেমন ছিল, সময় মতো শেষ হয়েছে কিনা, নাকি এই প্রকল্প দেওয়া হয়েছে কিন্তু প্রকল্পের কোনো কাজ হয়নি, অধিকাংশ অর্থই আপনার আত্মসাৎ কিংবা অন্য পথে চলে গেছে? এরকম স্পেসিফিক আমি আহ, বলতে পারবো না, কিন্তু আমার যতটুকু নলেজও আছে বা বিভিন্ন বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন জায়গাতে যে আলোচনা বা পত্র পত্রিকার হিসাবে, বা হুম, হুম। আমরা যতটুকু শুনেছি বা যতটুকু আমার ধারণার মধ্যে আছে, সেটা হলো একেবারে এরকমও আছে যে আসলে এরকম কোনো আপনার কাজই হয় নাই। যেমন ধরেন এরকম কাজগুলো বেশিরভাগ হয় যে কিছু কিছু বরাদ্দ থাকে আপনার মেম্বার অফ পার্লামেন্টের হাতে, প্রতি বছরে সম্ভবত এরকম 5 কোটি 3 কোটি এরকম একটা অ্যামাউন্ট থাকে, যার যার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, মানে কোনো হিসাব দিতে হয় না কাউকে, কোনো প্রতিষ্ঠানকে হিসাব দিতে হয় না। সরকারের পক্ষ থেকে প্রতিটা পার্লামেন্ট মেম্বার অফ পার্লামেন্টের কাছে এইরকম কিছু বাজেট থাকে। এই বাজেট থেকে ওনারা
ব্যয় করেন কিরকম? যেমন মনে করেন আপনার কবরস্থান এলাকায় মাটি ভরাট, হ্যাঁ, মাটি ভরাট মনে করেন এই বছরের ডিসেম্বরে হয়েছে, মনে করেন 24 সালের ডিসেম্বরে হয়েছে, হ্যাঁ। সেটা সেটা আপনার আবার আপনার কথা মেনে নিলাম যে আপনার পার্লামেন্ট মেম্বারের কিছু আপনার স্তূপ বরাদ্দ কিংবা ওইরকম ধরনের কিছু একটা খুব দেওয়া বরাদ্দ থাকে, করে। যেটা আপনার প্রকল্প মানে তার নিজস্ব এলাকা উন্নয়নের জন্য কিংবা তার নির্বাচনী এলাকা উন্নয়নের জন্য কাজ করার জন্য স্কুল মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে আপনার আপনার মন্দির বলেন বা গির্জা বলেন বা নানান ধরনের আপনার সব জায়গায় কাজ করার বিভিন্ন একটা খাতে। ইয়া দেওয়া থাকে। কিন্তু আপনি যেভাবেই দেন না কেন, আপনি তো আর সরাসরি পার্লামেন্ট অফ মেম্বার সরাসরি তো কাউকে ডেকে ডেকে কাজ দেয় না, একজনের মাধ্যম দেয়, সেই মাধ্যমটা হলো স্থানীয় প্রশাসন। না, সেটা হয়তো এইরকম আপনার এই বরাদ্দটা যেটা বলতে, যেটা এই বরাদ্দটা ওটা উনি 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 সরাসরি দেন উনি, এবং এটার কোনো হিসাব দিতে হয় না কাউকে। না না, এটা এই যে উনি মনে করেন সরাসরি ধরেন 5 কোটি কোন টাকা পার্লামেন্ট হিসাব দিতে মেম্বার হয়। তো ভাই এক মিনিট, আপনি ব্যাপারটা জানেন কিনা জানি না, কোন পার্লামেন্ট মেম্বার তো সরাসরি কোনো ব্যক্তিকে সরাসরি কোনো টাকা দেয় না, একটা প্রকল্প দেয় যে আপনার এত টন গম দেওয়া হলো, এত টন, এই গমটা কার মাধ্যমে দেওয়া হয়, মানে কাজটা তদারকির জন্য কার মাধ্যমে দেওয়া হয়, নিশ্চয়ই কোনো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে, সেটা উপজেলা পর্যায়ের উপজেলা প্রশাসন থেকে শুরু করে চেয়ারম্যান মেম্বার নানান জনের মাধ্যমে দেওয়া, কিন্তু তাদের তো একটা তদারকির তো একটা হিসাব থাকে, সেই তদারকিটা অ্যাকচুয়ালি হয় কিনা, অ্যাকচুয়ালি আমি জানতে চাচ্ছিলাম এই জায়গাটা। তদারকি কে করবে? এই তদারকিটা কে করবে? এটা তো এইটার এই ফান্ডের মনে করেন সে ধরেন আপনার একটা ফান্ডের মাধ্যমে আসলো, একটা প্রতিষ্ঠানের মাধ্যমে টাকাটা খরচ হয়, এটার তো মালিকই আপনার একজন মেম্বার অফ পার্লামেন্ট। এই মেম্বার অফ পার্লামেন্টের কাছে এইটা সরাসরি দেওয়া হয় যে এই টাকাটা উনি খরচ করবেন, এটা কাউকে হিসাব দিতে হবে না, উনি ফাইনাল অথরিটি। এটা গভর্নমেন্টের ইনস্ট্রাকশনটা এইভাবে থাকে। এইখানে তদারকিটা কে করবে? উনিই তো ফাইনাল। এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। এটা সম্পূর্ণভাবে একটা বেআইনি কাজ এবং নীতি বিরুদ্ধ কাজ। এই পার্লামেন্ট মেম্বারের কাছে এই ধরনের টাকা দেওয়াটাই কিন্তু হলো একটা আপনার দুর্নীতির সূত্রপাত। না, এই জায়গাটার সাথে আমি সরাসরি একমত হতে পারছি না এনামুল ভাই, কারণ আমরা যতটুকু দেখেছি বা জেনেছি যে এটা হয় আপনার সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের মাধ্যমে এটা আপনার বিলি বন্টন করা হয়, যেভাবেই করা হয় বিলি বন্টন তাদের তদারকিতে হওয়ার কথা। এখন যদি তারা তদারকি না করে কিংবা পার্লামেন্ট অফ মেম্বার যদি আপনার বলে দেয় যে না এটা আপনার ইয়া করার মানে তোমার তদারকি করার সুযোগ নেই, তাহলে উনি এই দায়িত্ব নিবে কেন? না, এটা ব্যাপারটা আমি জাস্ট আরেকটু ক্লিয়ার করে বলি। ওই মেম্বার অফ পার্লামেন্ট একটা ডিও দেন, ডেলিভারি ডিও ওয়ার্ডার, দেন, একটা ডিও দেন, ডিও আমাদের দেন সাথে যুক্ত যে হয়েছেন হ্যাঁ, এনামুল ভাই, আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা যে হলো উপজেলার আরেকজন আমার ছোট ভাই সাংবাদিক আপনার অমর খান সানি, অমর সানি। আসসালামু আলাইকুম ভাই। সালাম জি, আলাইকুম, সবাই ভালো actually আছেন? আমাদের রতন ভাই যুক্ত ইনশাআল্লাহ। হওয়ার কথা ছিল, উনি যুক্ত হতে পারছেন না, স্ট্রিমিয়ার্ডের মানে কোনো একটা প্রবলেমের কারণে হয়তো উনি যুক্ত হতে পারছেন না। তো আশা করি উনি চেষ্টা করছেন এখনো। আহ, দেখি যদি যুক্ত হতে পারে তাহলে তো অবশ্যই কথা হবে। জি, আমরা একটু সানি সাহেবের কাছে একটু ফিরতে চাই। জি জি। সানি সাহেব, আমরা আম, বিগত কয়েকদিন আগে দেখেছি রতন ভাইয়ের একটা নিউজ ব্যাপক সাড়া ফেলেছে, বিশেষ করে তারাইল উপজেলা কিংবা উপজেলা পর্যায়ে যে আপনার এই দুর্নীতি কিংবা ওই যে প্রকল্প বাস্তবায়নের যে অনিয়ম হয়েছে, যেহেতু আপনি স্থানীয় ভাবে থাকেন, আপনি একজন পেশায় সাংবাদিকতা করেন, প্লাস তরুণ উদীয়মান, আহ, ঠিক আছে, জি, তো অ্যাকচুয়ালি আসলে ব্যাপারটা কি, এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি। আমাদের সাথে ধন্যবাদ। জি, আমাদের সাথে আছেন আমাদের অ্যাডভোকেট শাহজাহান খান, আছেন অ্যাডভোকেট এনামুল তালুকদার। জি,
আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। প্রথমে আমাদের তারেলের পরিস্থিতি তো ভয়াবহ রূপ নিছে। একটা হইছে 5 তারিখের আগে যে চুরিগুলা করতো এগুলা তো কিছু না কিছু কাজ করে করতো, কিন্তু এখন যে চুরিগুলা শুরু হয়েছে এটা ব্যাপক আকারে কাজ না করেই করে ফেলতেছে। এবং এটার যদি আপনাদের কোনো স্বাভাবিকতা রিপোর্ট করতে যান কিংবা এটা নিয়ে কথা বলতে যান, তাহলে নানান বাধার সম্মুখীন হইতে হয় জি, আমরা বিভিন্ন সেই লোক বিষয় দ্বারা নিয়ে কথা বিভিন্ন। বলছিলাম যে আসলে জনসাধারণের কি আইনি কোনো সহায়তা পাওয়ার আসলে কোনো সুযোগ আছে কিনা, কিংবা প্রচুর ব্যস্ত ছিলাম, প্রচুর ব্যস্ত ছিলাম আপনাদের টকশোগুলো আমি দেখি, এবং কি আজকের যে টপিকটা আছে টপিকটা দেখে আমি ঢুকলাম যে একটু কথা বলি বিষয়টা নিয়ে। জি জি, প্রকল্পের কাজ শুধু তারাইল উপজেলায় না, প্রত্যেক উপজেলাতেই মানে হয়, আমি কিন্তু তারাইল যে তারাইলকে দুর্নীতিটা মেনশন করে হয়েছে। কথা বলতে চাচ্ছি না, এটা প্রায় সমগ্র উপজেলারই প্রায় একই চিত্র। বিশেষ করে 5 আগস্টের আগে যা হয়েছে হয়েছে, কিছু কাজ করে হলেও মানে করতে হয়েছে, কিন্তু 5 আগস্টের পরে থেকে সে এই আগস্টের আগে মোহন ভাই, জি 5 আগস্টের আগে একটা কুড়ি ছিল যে একটা জবাবদিহি তার জায়গা ছিল, কিন্তু এখন তার জবাবদিহি তার জায়গা নাই। সাধারণ পাবলিক তো আর এই বিষয়ে কেন বেশিটা অবগত না, মানে সাধারণ 5 আগস্টের পাবলিক তো আর পরে এই তো বিষয়ে জানে না। যে উপজেলা প্রশাসন ছিল, শুধু উপজেলা চেয়ারম্যান নাই, উপজেলা প্রশাসন থেকে শুরু করে উপজেলা পর্যায়ে যে বিসিএস ক্যাডার যারা ছিল তারা প্রত্যেকেই তো আছে, এখানে তো কোনো কমতি হয়নি। এবং পাঁচ এখানে আগস্টের কমতি না পরে আরো হইলো, অনেক স্কোপ হওয়ার কথা সেখানে। আগে তো রাজনীতিটা ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল, এমপি ছিল, মানে একটা না একটা মিটিং এ জানতো যে আমাদের রাস্তা হবে কিংবা একটা ড্রেন হবে, আমরা যা চাইতাম, চাওয়ার পরে দেন আমরা জানতাম যে হবে। কিন্তু এখনের যে পরিস্থিতি হইলো এখন তো আর কেউ জানে না যেটা আসতেছে ইউনোর শো এর মাধ্যমে। ইউনো জানে, চেয়ারম্যানরা জানে। আমাদের এই যে একজন মহিলা মেম্বার বলছে যে কারে কত টাকা দিতে হয়েছে, কারে কত জি টাকা দিয়া রাস্তার কাজগুলো করতে হয়েছে। যেমন এই চেয়ারম্যানদের দিতে হয়েছে 30,000, পিআই অফিসে দিতে হয়েছে 20,000, তারপরে বলছে তো 15,000 টাকার রাস্তা করছি। এরপরে আর আমার কাছে কি কত থাকে? টাকা প্রকল্পের মধ্যে, কত টাকা প্রকল্পের মধ্যে? প্রকল্পগুলো যদি দেখেন, আমি প্রকল্পগুলো সবগুলোর ছবি আছে, আমি আপনাকে দিব না। জি একটু বুঝলেন, সেলাই মেশিন ঢোকার কথা, সেলাই মেশিন ঢোকার কথা প্রত্যেক এলাকায়, কিন্তু সেলাই মেশিনের কোনো নামগন্ধও নাই। এরা করে কি আপনার, যদি কোনো একটা প্রকল্প আসে তাহলে মেম্বাররা সবে এক হয়, এক হয়ে যদি চেয়ারম্যান এটা না দিতে চায় তাহলে এরা করে কি চেয়ারম্যানের বিরুদ্ধে, এখন যেহেতু একটা সময় খুব ভালো, চেয়ারম্যানদের বিরুদ্ধে স্ট্রাইক করে যে আমরা চেয়ারম্যান চাই না, চেয়ারম্যানের আওয়ামী লীগের দূষর, নাহলে আওয়ামী লীগ ছিল, এরকম বললা তারা মানে চেয়ারম্যানদের মেম্বাররা উপর কি, দিয়ে। মানে চেয়ারম্যান যদি আওয়ামী লীগের দূষর হয়, যে মেম্বার মানে ওই মেম্বাররা কি এই, ওরা তো মেম্বারদের 5 আগস্টের পলিসিটা আগের বলি, মেম্বার। মেম্বারদের পলিসিটা হইলো মেম্বাররা অতদিন ছিল আওয়ামী লীগ, কিন্তু হঠাৎ 5 তারিখের পরেই তারা হয়ে গেছে বিএনপি কিংবা হয়ে গেছে জামাত। এদেরকে মিছিলের আগে কিংবা পাওয়া যায়, এনসিপি। মিটিং এর আগে পাওয়া যায়। বুঝলেন, গঠন রয়েছে এরকম। কিন্তু চেয়ারম্যান গুলা তো হয় একটা দলের পক্ষ থেকে, যেহেতু এদের মার্কা ছিল, এই জন্য চেয়ারম্যানদের তো লড়ার কোনো অপশন নেই। না এই চেয়ারম্যানদেরকে ব্ল্যাকমেল করে, এমনকি যে ইউনো ছিল আমাদের, যে পপি খাতুন ছিল, সে অত্যাধিক সহজ সরল ভাবে এই কাজগুলা করে গেছে। আমরা তো ভাবছি যে এটা সহজ সরল ভাবে হচ্ছে, কিন্তু উনি যে এইভাবে কাজটা করে তাড়াতাড়ি বিদায় হয়ে গেছে, এটা আমাদের ধারণা ছিল না। তাই প্রচুর অনিয়ম হয়েছে, প্রচুর দুর্নীতি হয়েছে, প্রচুর অনিয়ম। উপজেলা এই প্রধান যে ছিল ইউনু মহোদয়। সে এখন বর্তমানে রংপুরে আছে, পীরকাছায় আছে। সে কিভাবে দিছে, মানে আপনার রাস্তার কাজগুলো দিছে এক প্রকল্পের উপরে, মানে একটা রাস্তা হইছে এটার উপরে আবার আর একটা রাস্তার প্রকল্পের মানে অনুমোদন দিছে। কারণ এই রাস্তার তো আর প্রয়োজন নাই, টাকা দিব্যি তুলে বসে রয়েছে। এখন যেহেতু এটা আমরা সাংবাদিক যারা আছে এরা মানে সকলেই, এটা বিশেষ করে দুর্নীতি করার আরেক রাস্তা মানে তৈরি করে দেখা দিয়ে গেছে আঙ্গুল দিয়া, যে বিশেষ করে একটা প্রকল্প সাদেকুর তুমি যেখানে এই
এক অর্থ বছরে এক প্রকল্পের উপরে আরেক প্রকল্প দেওয়ার কোনো বিধান বা নিয়ম নেই, তাহলে ওনাকে কি জবাবদিহিতার আওতায় আনার কোনো সুযোগ কিংবা কোনো ইয়া নেই? প্রশাসনিক ভাবে এটা প্রশাসনিক ভাবে অবশ্যই আনা হবে, যেহেতু নিউজ টিউজ হচ্ছে, যেহেতু এটা নিয়ে কথা হচ্ছে, এটার কারণ তো অবশ্যই দর্শানো লাগবে। এক, দ্বিতীয় হইলো যে আপনার ওই যে 5ই আগস্টের আগে কিংবা 5ই আগস্টের পরে চেয়ারম্যান মেম্বারদের তো একটা ব্যাপক পরিবর্তন হয়েছে, মানে কঠিন পরিবর্তন। শুধু এরা ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন এলাকায় দেখা যাইতেছে আপনার চেয়ারম্যান নাই, পলাইছে। কিংবা চেয়ারম্যানরা থাকলেও পুলিশে দরিয়ালতাছে, এটা করতেছে ওইটা করতেছে। তা আমরা 5ই আগস্টের পর থেকে তারাইলের যতগুলা কাজ দেখতেছি, তারাইল না মানে সারা বাংলাদেশে যতগুলা কাজ দেখতেছি, সবগুলা কাজের মধ্যেই দুর্নীতির মানে একটা বিশাল ছায়া পাইতেছি। এক, দ্বিতীয় হলো যে আপনার আমাদের যে ওই যে সাদেকুর রহমান রতন সাহেব যিনি রতন আছেন, ভাই, ওনার মাধ্যমেই কিন্তু এটা প্রকাশ হয়েছে। প্রকাশ হওয়ার পরে দেখা যাইতেছে তো আমাদের টনক নড়লো, সবারই, এলাকাবাসী সকলেরই টনক নড়লো। বিভিন্ন প্রকল্প, যেহেতু আমার গ্রামে একটা প্রকল্প আসবে, এটাকে আমার দেখার দায়িত্ব না? অবশ্যই। এর- এটা 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 নিয়ে কথা বলবো এরকম সময়টা হইতে মেম্বাররা এরা বুঝছে, যারা প্রকল্প কমিটির সভাপতি আছে, এরা কিন্তু আছে এলাকা, তাই সে আপনার বলতেছে যে আমরা তো এটার টাকা তুলছি, আমরা এটার কাজ কয়েকদিন পরেই ধরবো, কিন্তু এটার বাজেটের টাকা উঠতে গেছে অনেক আগেই। অনেক আগে। এরা এখন মানে দুঃসাহজনক জন্য বলতেছে এই টাকা আমরা ব্যাংকে রাখছি, এলাকাবাসীরা এসে বলতেছে টাকা ব্যাংকে রাখছি, অল্প কয়েকদিনের ভিতরেই কাজ করব, কিন্তু এটার না, কোনো 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 সত্যতা নাই। জায়গায় আবার কোনো কোনো জায়গায় আবার প্রকল্প থেকে একটু বেশিও কাজ করে দেখানো হয়েছে যে আমি প্রকল্প থেকে একটু বেশি কাজ করেছি। এটার এটা কি ঘটনাটা মানে হইলো আপনার এই যে এক প্রকল্পের মধ্যেই আপনার ওই যে 2টা প্রকল্প দুই নেওয়া হইলো, প্রকল্প? এটা দেয়া যাইতো বা কাজ তো করাই ছিল, একটু রাস্তা ভাঙা গেছে, এটা কইরা দেখাইতেছে যে আমরা আর একটু বাড়াইয়া করলাম, আরেকটু বাড়ায় করছি এরকম যে আর আমার প্রকল্প ছিল এতটুকু, আমরা একটু বাড়ায় করলাম। জি। সব আমরা একটু অ্যাডভোকেট। সবগুলো প্রকল্পেরই কাগজ আছে আমার কাছে, এবং কি সবগুলোরই ভিডিও আছে, সবগুলো আমি যাই নিজেও দেখে আসছি, এবং ব্যাপক দুর্নীতি হয়েছে। জি, আমরা একটু অ্যাডভোকেট শাহজাহান সাহেবের কাছে ফিরতে চাচ্ছি। জি, শাহজাহান সাহেব। জি জি, আমাদের এই যে সানি সাহেব বলছিলেন যে উনি মানে সরাসরি একজন উপজেলা প্রতিনিধি। উনি বলছিল আমাদের রতন ভাই আসলে যুক্ত হলে উনার কথাটা আরো বেশি আপনার আহ, আরো গুছিয়ে বলতে পারতো হয়তোবা। আমরা আসলে রতন ভাইকে মিস করছি। হয়তো অন্য আরেকদিন আরো 2-3 জন সাংবাদিক সহ তারাইলেরই, যেহেতু তারাইল উপজেলা নিয়ে কথা হচ্ছে, চেষ্টা করব যুক্ত করার জন্য। জি, সানি সাহেবের বক্তব্যের প্রেক্ষিতে এই আপনার যে আপনি বলছিলাম যে আসলে আপনাকে এর আগে প্রশ্নটা করা হয়েছিল আইনি বাধ্যবাধকতায় তাদেরকে এবারে এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কি করা যায় বা করণীয়টা কি। তারপর আমরা এনামল ভাইয়ের কাছে ফিরবো। কথাটা বুঝতে পারি, নেট প্রবলেম আছে, একটু আবার রিপিট করেন। জি, বলছিলাম যে একটু আগে আপনাকে বলছিলাম সানি সাহেবের কথার প্রেক্ষিতে যে আমরা কথা বলছিলাম আগেই আইনি বাধ্যবাধকতা, মানে একজন দুর্নীতি করলো সাধারণ জনগণ হিসাবে কিংবা এলাকা স্থানীয় ব্যক্তি হিসাবে আমি কতটুকু সুবিধা পেতে পারি, কিংবা তাদেরকে আইনের আওতায় আনার জন্য বা তাদেরকে জবাবদিহিতার নেট প্রবলেমের ভিতরে জন্য আনার কথা জন্য করণীয়টা। আসলে অ্যাডভোকেট সাহেবের নেটওয়ার্কের প্রবলেম, যার কারণে কথা ওইরকম ভাবে জি, যে প্রশ্নটা একটু আবার আবার শুনতে চাচ্ছি প্রশ্ন। মানে সাধারণ জনগণ হিসেবে কিংবা এলাকা স্থানীয় প্রতিনিধি কিংবা স্থানীয় ব্যক্তি হিসাবে যারা দুর্নীতি করলো তাদের বিপক্ষে প্রশাসনিক কি সুবিধাটা পেতে পারি বা পেতে পারে, সেই জিনিসটা একটু জানতে চাচ্ছিলাম। বা সানি সাহেবের প্রেক্ষিতে এই যে অনিয়ম দুর্নীতি এক প্রকল্পের উপর আরেক প্রকল্প, এই প্রকল্পগুলো মানে যে দুর্নীতিগুলো হয়েছে এগুলা নিয়ে
এই আপনার তাদেরকে আইনের আওতায় আনতে হলে কিংবা তাদের কাছ থেকে জবাব চাইতে গেলে করণীয় কি বা কি পদক্ষেপে এগোতে হবে? আইনি আইনি যে বিষয়টা, এটা আমি মনে করি যে যে এলাকায় বা যে প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে ওইখানে এককভাবে কেউ না করে এলাকার সম্মিলিত জনগণ যদি যৌথভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করে, তাহলে আমি মনে করি যে এটার দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই একটি আইনগত ভিত্তি তৈরি করা যাবে। আর সেটা দুদকে হইতে পারে। মূল সবাই দুর্নীতির বিরুদ্ধে, যেহেতু দুর্নীতির বিষয়টা বাংলাদেশে দুদকেই তদন্ত করে এবং প্রশাসনিক আইনি পদক্ষেপ দুদকেই গ্রহণ করে প্রধানত। তো এটা হচ্ছে একমাত্র এই দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জানানোর প্রথম এই সংস্থা, বা আমরা এইভাবেই বলতে পারি। তো সম্মিলিতভাবে যদি জনগণ ওইখানে কোনো দরখাস্ত করে প্রমাণ সহ, হুম, তখন সেটা তদন্তর দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট কর্মকর্তা। তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় যে না, এই প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে, দেন দুদক এখানে আইনি যে পানিশমেন্ট আছে সেটা গ্রহণ করবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে তদন্ত ভার যাদের উপর ন্যস্ত, তদন্তটা করবে কারা? প্রশাসনিক ব্যক্তি। আমি বিষয়টি একটু আগে উল্লেখ করেছিলাম, যেটা এনামুল ভাই বলেছে যে একজন অফিসার কিন্তু আরেকজন অফিসারের বিরুদ্ধে সহজে যেতে চায় না, একটা রিপোর্ট করতে চায় না। তো অভিযোগ দাখিল করলো, কিন্তু সেটা একটা পর্যায়ে পরে সেটা কিন্তু আর সামনের দিকে এগোয় না, সেটা ডেথ হয়ে যায়। আর আমরা কিন্তু এই পর্যন্ত, বা শুধু এটা যে তাড়াইল থানা তা না, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টও আমরা দেখেছি যে এই ধরনের অভিযোগ আসার পরে কয়জন সরকারি কর্মকর্তা অথবা যারা এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান রয়েছে, কয়জনের পানিশমেন্ট হয়েছে। এই ধরনের নজির কিন্তু খুব কম। হ্যাঁ, সাময়িক কিছু দুই একটা যেগুলি মিডিয়াতে আসে, হ্যাঁ, সেই দুই একটাই কিন্তু দেখা যাচ্ছে যে লোক দেখানো কিছু পানিশমেন্ট তাদেরকে দেয়। কিন্তু এর পরবর্তীতে আর এটার উপর কোনো বড় ধরনের মানে সত্যিকারের যেটা আইনগত প্রতিকার, এটা আসে না। তো এটা আসে। বিষয়টা হচ্ছে যে এর জন্য আইনি যে কাঠামোটা সেটা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, যদিও এটা অনেক বড় একটা বিষয়। যদি সরকার আইনি কাঠামোটা পরিবর্তন করে, যেরকম যারা প্রকল্প করবে, প্রকল্পের মেয়াদ থাকবে, মেয়াদ দেওয়া থাকবে যে এই প্রকল্প দেওয়া হয়েছে, যে রোড রাস্তায় যদি আমি বলি যে উদাহরণস্বরূপ একটি রাস্তা দেখা যাচ্ছে বাংলাদেশে করার পরে সেটা ১০ বছরও টিকে না, ৫ বছর পরেই শেষ। তো দেখা যাচ্ছে যে এটা যদি এরকম আইন করে দেয় যে যে প্রতিষ্ঠান রাস্তা করবে এটার গ্যারান্টি থাকতে হবে যতটুকু ৫ বছর, ১০ বছর, ২০ বছর পর্যন্ত এই রাস্তা ঠিক থাকতে হবে। যদি কোনো প্রতিষ্ঠান যদি এই সময়ের যে প্রতিষ্ঠান কাজটি করেছে এই সময়ের ভিতর যদি রাস্তা ডিস্ট্রয় হয় কিংবা অন্য আদার্স প্রকল্প ডিস্টার্ব হয়, সমস্ত দায়ভার ওই প্রতিষ্ঠানের। তো দেখা যাচ্ছে বাংলাদেশের আইনি প্রক্রিয়াগুলি এতই জটিল, যার জন্য সাধারণ মানুষ আর এই রাস্তায় যায় না। হুম। তো এইখানে জি। সুনির্দিষ্টভাবে পানিশমেন্টের যে প্রক্রিয়াটা, ক্রাইটেরিয়াটা, হুম, সেটা অবশ্যই সুনির্দিষ্ট হইতে হবে যে, এবং এই ক্ষেত্রে পানিশমেন্ট মানে যে প্রতিষ্ঠান কাজটা প্রকল্প সমাপ্ত করবে, প্রকল্পের অবশ্যই একটা মেয়াদ থাকবে যে এই সময়ের ভিতর রাস্তা ডেস্ট্রয় হবে না, সেটার গ্যারান্টি থাকবে। হুম। তো যদি এই ধরনের কিছু পদক্ষেপ সরকার গ্রহণ করতে পারে, তা আমি মনে করি কিছুটা দুর্নীতি কমে আসতে পারে। হুম, তো সাংবাদিক সাহেব আমাদের সাথে আছেন। উনার বক্তব্যতে যতটুকু জেনেছি যে বিস্তর দুর্নীতি হয়েছে। কিন্তু দুর্নীতিটা যারা করেছে টপ টু বটম শুধু একজন ব্যক্তি করেছে তা কিন্তু নয়। প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রতিনিধি সবাই কিন্তু এটার সাথে জড়িত। তো একটি প্রকল্প যখন পাস হয়, এখানে যে একজনের সিগনেচারে পাস হয় তা কিন্তু না। এটার প্রতিটা স্তরে কিন্তু তদন্ত হয়, ওখানে ইঞ্জিনিয়ার সাহেব থাকে। উনার রিপোর্টের পরে যখন হ্যাঁ প্রকল্প সমাপ্ত হয়েছে উনি একটি রিপোর্ট দেয়, রিপোর্ট দেওয়ার বিলটা পাস হয়। হুম। তো এখানে প্রকল্পের অধীনস্থ যে কর্মকর্তা যারা আছেন তাদের অনেস্টি, ডিসঅনেস্টি অনেক কিছু নির্ভর করে এটার উপর। দেন বিলটা কিন্তু পাস হয়। আমরা একটি সমাজে রিউমার প্রচলিত আছে। আমি জানি না আসলে এটা কতটুকু সত্য মিথ্যা, যে একটি প্রকল্প যখন পাস হয় ওইখান থেকে নাকি শুরুতেই আমাদের সাংবাদিক সাহেব ভালো বলতে পারবে যে এই 10% 20% রেখে ওই অবশিষ্ট যে অংশটা থাকে ওইটা নাকি দেওয়া হয়। আমি জানি না এটার সত্যতা কতটুকু। যদি এরকমই হয়ে থাকে, একটি প্রকল্পতে যখন বাজেট থাকে
যে এই প্রকল্পটা সমাপ্ত করার জন্য এই বাজেটটা দেওয়া হলো, যখন ওইখান থেকে শুরুতেই 20% চলে যায়, দেন 80% অবশিষ্ট থাকে। ওই 80% দিয়ে প্রকল্পটা সমতালে ওই কাজটা 100% নিখুঁত ভাবে কিভাবে সম্পন্ন হবে, এই প্রশ্নটা আমি আমাদের জনগণের কাছে রাখতে চাই। তো আমাদের এই যে এই আইনের যে আশ্রয়ের বিষয়টা, তো এটা আমি মনে করি এককভাবে না নিয়ে প্রকল্প এলাকার সংশ্লিষ্ট জনগণ সবাই মিলে যদি যৌথভাবে গ্রহণ করে, সেখানে অবশ্যই মিডিয়ার পার্টিসিপেট থাকতে পারে। আরো অন্যান্য যারা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ রয়েছেন, সম্মানিত ব্যক্তি রয়েছেন, ওদের পার্টি সবার সম্মিলিত প্রচেষ্টায় যদি একটি পিটিশন দায়ের করা হয় এবং এটা নিয়মিত ফলো আপে রাখতে হবে, হ্যাঁ ফলো আপে রাখতে হবে, দেন এই ফলো আপে রাখার পর এটার যে একটা এই পর্যায়ে যে স্টপ হয়ে গেল না, সেই পর্যন্ত এই সেটা ধরে যেতে রাখতে হবে হবে, লাস্ট পর্যন্ত, মানে লাস্ট পর্যন্ত ধরে যেতে হবে, রাখতে ধরে হবে, রাখতে এটা হবে। হচ্ছে মূল বিষয়। জি জি, ধরে রাখতে আমি হবে, একটু তখন তখন হয়তো আমরা একটা আইনগত প্রতিকার পেতে পারি। একটু আমরা সাংবাদিক সানি সাহেবের কাছে একটু আসতে যাচ্ছি যে আচ্ছা, আপনি কোনো নিউজ করতে যাওয়ার পর কোন রকমের বাধার সম্মুখীন হয়েছেন কিনা, প্রকল্প তদারকি কিংবা রিপোর্টিং করার সময় আপনার রাজনৈতিক চাপ কিংবা প্রশাসনিক কোনো চাপের মুখোমুখি হতে হয়েছে কি, কিংবা এই যে রতন ভাই যে নিউজটা করলো এই প্রকল্প নিয়ে, বা একটা প্রশাসনের বিরুদ্ধে, একটা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে, টোটাল প্রশাসনের বিরুদ্ধেই অ্যাকচুয়ালি আসলে তার যে নিউজটা হয়েছে, তাকে আসলে আমি সেলুট জানাই ব্যক্তিগতভাবে। কারণ এরকম ধরনের নিউজ করার কারণেই কিন্তু কিছু অসাধু ব্যক্তিরা ভয় ভীত কিংবা হয় কাজ করার একটা মানসিকতা তৈরি হয়। অ্যাকচুয়ালি এই রিপোর্ট করার পর আপনারা যে সাংবাদিকতা করেন বা সাংবাদিকতার পেশায় আছেন, আপনাদের উপর কোন রকম চাপ কিংবা মানসিক টর্চার এরকম ধরনের কোনো কিছুর শিকার হতে হয়েছে কিনা? ধন্যবাদ ভাই। এখন ঘটনাটা হইলো চাপের প্রশ্নটা আমি পরে বলি, আমি একটা যুক্তি সম্বন্ধে একটা কথা বলি। জি জি যে রতন সাহেব, সাদেকুর রহমান রতন সাহেব, সে একজন সাংবাদিক। আমাদের তারেলে কিন্তু সাংবাদিকের সংখ্যা বেশি, এবং কি সাংবাদিক ক্লাবের সংখ্যাও বেশি। এখন ঘটনা হইলো, এই যে নিউজটা হইলো, তারাইল এত এত সাংবাদিক, কেউ একটা নিউজ করলো না কেন? তারাইলের কোন একটা সাংবাদিক, আমাদের সাংবাদিক আনতে হয়েছে জেলা শহর থেকে আইন না, পরে আমাদের নিউজ করাইতে হয়েছে। এর মানে মনে হয় না যে আমার আরো ভাঙ্গা বলতে হবে যে চাপ সৃষ্টি হয়েছে কিংবা চাপ সৃষ্টি হবে? এটা আমার ভাঙ্গা বলার মনে হয় আর কোনো কারণ নাই। জি জি, এনামুল ভাই, এক, একটু শেষ এই যে করি শেষ আপনার করি ভাই। কি সানু বলবারও কিছু? আমি তো ছোটখাটো ভাবে একটু ফেসবুকে লিখছিলাম, এটার জন্য প্রচুর চাপ সৃষ্টি হয়েছে, এবং কি বলতেছে এলাকাবাসীরা এসে যখন মেম্বার কিংবা চেয়ারম্যানরা বুঝাই ফেলে যে আমরা তো কাজ করতেছি, এই দেহ টাহা টেহা আছে আমাদের কাছে, আমাদের ব্যাংকে জমা রাখছি, এটা অল্প কয়েকদিনের ভিতরে শুরু হবে। গ্রামের মানুষ তো আর এত কিছু বুঝে না, না বুঝলেও তো এরা মানে যখন যেটা মেম্বারে ডাক দিছে কিংবা চেয়ারম্যানে ডাক দিছে, এরা তো মানে এটা না জানি কি পায়া বয়। এরা তখন বলে যে সাংবাদিকতা করে, তারা 2 টিয়া 5 টিয়া দিলেই বন্ধ হয়ে। মানে আমাদের মানুষের ধ্যান ধারণা যতক্ষণ পর্যন্ত না পাল্টিব, ততক্ষণ পর্যন্ত এটার অবস্থা খারাপই হবে। আর একটা প্রকল্প আসতে গেলে আপনার, যদি একটা প্রকল্প আসে তাহলে পিআই অফিসে দিতে হয়, ব্যাট ট্যাক্স ট্যাক্স দিতে হয়, মানে সকল কিছু না, মিলে সেটা একটা তো প্রকল্পের থাকবেই, ভিতরে আর কিছু থাকে না। শুনেন, সেটা তো আমরা যে ব্যাড ট্যাক্স ছাপাবো তো, এটাও কিন্তু কিছু, মানে এটার ব্যাড মধ্যে ট্যাক্স। কিচ্ছুই থাকে না। এই পিআই অফিসে দিতে হয়, পিআই অফিসে যে কম্পিউটারে লেখে হ্যাঁ টাকা দিতে হয়, কারণ আমিও তো টুকটাক কিছু কাজ করছি, আমি জানি এই বিষয়টা। মানে যে এই পরে করতে হয় কি আপনার, কাজ না করে এই অনলাইনের মধ্যে রাস্তা ম্যাপ আঁকায়া, অনলাইনে মানে ছবি আঁকায়া এটা জমা দিতে হয়। তা আমাদের মানে যেরকম গুড় এরকম মিডা একটা কথা আছে না, টাকা যেরকম দিবে, পুরাতেই মানে বলদ। কাজও তো এরকমই হবে, কাজও তো এরকমই হবে। পরে করে আপনার ওই যে অনলাইন থেকে কিংবা গুগল থেকে ছবি নিয়া, অন্য প্রকল্পের ছবি নিয়া আপনার রেডি দিলেই এরা বিল
সহজভাবে কইরা দেয়। ইঞ্জিনিয়ার গেল, কিছু টাকা ধরায় দিল, ইঞ্জিনিয়ার আর খবর নাই। এরকম আর কি কাজের দক্ষতা। জি এনামুল ভাই, যে সানি সাহেব বলছিলেন যে একটা উপজেলা পর্যায়ে সাংবাদিক কিন্তু অনেক থাকে, কেউ একটা নিউজ করতে পারে নাই, শুধু রতন সাহেব নিউজ করেছে, কিংবা জেলা শহর থেকে এসে, আমি কিশোরগঞ্জ কি মেনশন করলাম না, জেলা শহর থেকে এসে একজন অন্যান্য সাংবাদিক এনে কিংবা বিভাগীয় সাংবাদিক নিয়ে একটা নিউজ করাতে হয়েছে। তো চাপ ছিল কিনা এটা তার কথার প্রেক্ষিতেই বোঝা যায়। তো আপনি কিভাবে বলেন যে আপনার পিএইউ অফিসে আপনার 15% ব্যাট ট্যাক্স সহ আরো আনুষঙ্গিক দিয়ে প্রকল্পের ভিতরে কিছু অ্যাকচুয়ালি থাকে না, যে কাজ করার মতো কিছু থাকে না? এটা সানি ভাই যে কথাটা বলছেন, এটা বাস্তব বাস্তব সত্য কথা এবং 100% সত্য কথা। এটা উনি যে কথাটা বলছেন, এটা এটা বাস্তব সত্য কথা। এটা হলো আগেই কিন্তু, যেমন ধরেন 1 লক্ষ টাকার এখানে একটা কাজ, ছোটখাটো কাজ, 1 লক্ষ টাকার কাজ, ওনাকে আগেই 20,000 টাকা ক্যাশ দিতে হবে না, ওগুলো চেকটা পাস হবে। বা 90% টাকা, 10% টাকা ধরেন জমা থাকে, সে ধরেন 10% টাকা জমা থাকে, এটা হলো 1 বছর মেয়াদ পর্যন্ত জমা থাকে। আর তাহলে 90,000 টাকা আপনার প্রকল্পের 10% যদি জমা থাকে, তাহলে 90,000 টাকা, 20,000 টাকা আগে দিতে হবে, তাহলে উনি পাইলো 70,000 টাকা। তারপরে শুরু হইলো ওই যে উনি যে বললেন যে কম্পিউটারের ম্যান থেকে শুরু করে আপনার পিয়ন যা আছে, এমএলএসএস থেকে ধরে সবাই কিন্তু 200, 500, 1,000 দিতে দিতে, তারপরে এবং স্থানীয় স্থানীয় চাঁদা তা এগুলা এবং দিতে দিতে দেখা যায়, মনে করেন স্থানীয় 70,000, আরো 20,000, আরো 20,000 চলে যায়। তারপরে থাকলো 50,000 টাকা। 50,000 টাকার মধ্যে উনি কত টাকার কাজ করবেন আর ওনার বেনিফিটটা কত? ওনার বেনিফিট তো মিনিমাম 20% টাকা। তাহলে আলটিমেটলি ওনার 20,000 টাকা, 30,000 টাকা বেশি উনি কাজ করার কোনো সুযোগ নাই। তাহলে 1 লক্ষ টাকার কাজ বাস্তবে কাজটা হইতেছে 30,000 টাকা, মানে 30%। আমি যে একটু আগে বলছিলাম যে হয়তো 30% বা 40%, সর্বোচ্চ 50% কাজের বেশি করার কোনো সুযোগ থাকে না বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতির মানে কারণে। যে আপনার এই যে মানে অসাধারণ বাস্তবতা জনগণ, হইলো এই। আপনার যে অসাধারণ জনগণ, সেই অসাধারণ জনগণ আপনার 30%-এর উপরে সরকারি বরাদ্দের কাজ পায় না। বা এটা সর্বোচ্চ 50% পর্যন্ত, হ্যাঁ নর্মালি আপনার 30-30%, আর এটা সর্বোচ্চ যদি যায় তাহলে আপনার 50%। বাকি ভালো 50% তদারকি টাকাটা হলে হয়তো কোনো না কোনো ভাবে 50%। এটা, হ্যাঁ, এর এর বেশি করা কোনোভাবেই সম্ভব হয় না, এর বেশি কাজ হয় না। জি, আরেকটা আপনার অ্যাডভোকেট শাহজাহান খান যে বলছিলেন যে আপনার ওই যে একটা টেকসই পদ্ধতির কথা যে বলছিলেন, যে একটা প্রকল্পের মেয়াদ মিনিমাম এতটুক সময় দিতে হবে, এত পর্যন্ত যদি এই প্রকল্পের কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে এটা সম্পূর্ণ দায়ভার আপনার এই সংশ্লিষ্ট যে কমিটি থাকে তাদেরকে বহন করতে হবে। এই লজিকটা আপনি কিভাবে বলেন, কি বলেন বা কিভাবে দেখেন? হ্যাঁ, না এটা এটা তো অলরেডি আছে, উনি যেটা বলছেন, হ্যাঁ এটা এটা না অলরেডি এরকম আছে। ধরনের একটা একটা এরকম ধরনের হয়তো যেটা আপনার ইয়ার ভিতরে হয়, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের যে কাজগুলা হয়, ধরেন ছোটখাটো রাস্তা কিংবা ব্রিজ কালভার্ট নির্মাণ, আগের দিন করলো পরের দিন হ্যাঁ, ভেঙে গেল, এটার দায়ভার আসলে মেম্বার চেয়ারম্যান কিংবা ওই যারা কর্তৃপক্ষ, মানে যে কর্তৃপক্ষ করে এই কাজটা, তারা এটার দায়ভার নেয় না, ভেঙে গেছে ভেঙে যেতেই পারে, এরকম ধরনের একটা অবস্থান অ্যাকচুয়ালি তারা তৈরি করেনি। সেই ক্ষেত্রে বিকল্প কি? এর থেকে আমাদের মুক্তির দিশা কি হতে পারে? এখন এইটা তো আসলে আপনার এই লার্নেড সাধারণ ভাই যে কথাটা বলছেন, এটা ঠিক আছে। ছোটখাটো কাজে তো আসলে এগুলো এটা করা সম্ভব হয় না। সিস্টেমটাই হইলো আপনার এগুলো হাতে হাতেই দেওয়া, এগুলা সরাসরি ওই যে আপনার আমি গমের কথা বলবো এগেনস্টে দেওয়া হয়। আপনার ওই যে ডিও লেটারের মাধ্যমে ডাইরেক্ট গম দেওয়া হয়, মনে করেন। এটা আসলে সরাসরি টাকা দেওয়া হয় না। আর যেগুলো টেন্ডার হয়, যেগুলা টেন্ডার হয়, এগুলা হলো আপনার টাকায়, চেক টু চেক, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, আপনার এই টাকার ক্যাশ টাকার হিসাব। আর ছোটখাটো যে কাজগুলা 50,000 টাকা, 1 লাখ টাকা, আমরা টাকা হিসাব ধরি, কিন্তু আসলে এখানে টাকা দেওয়া হয় না। আমার যতটুকু জানার মধ্যে এখানে দেওয়া হলো আপনার গম, এটা হয়তো ডিও লেটার। 1 টন ডিও গম, লেটার 5 টন গম,
সেটা ডিও লেটার কাকে দেয়? ডিও লেটার আপনার ডিও লেটার এটা কার কাছ থেকে আনে? আপনার ইউনোর মাধ্যমে তো ডিও লেটারটা আপনার প্রকল্প পর্যন্ত যায়। এটা আমার সানি সাহেব বলতে পারবেন। জি সানি সাহেব, যে এমপি মহোদয় কিংবা পার্লামেন্ট অফ মেম্বার যে আপনার ডিও লেটারটা দেয়, সেই ডিও লেটারটা বিলি বন্টনটা অ্যাকচুয়ালি কিভাবে হয়? টাকাটা হইলো যে আপনার বন্টনটা যে হয় একটা এমপির বরাদ্দ থাকে, যেটা বলা হয় টিয়ার কাবিকা। টিয়ার হয় কাবিকা। গম কিংবা চাউলের একটা গম চাল। বরাদ্দ থাকে। এটারে আপনার টাকায় রূপান্তর করে, কিংবা কোনো একটা ছোট কাল ভরাট, কোনো একটা রাস্তার একটু রিপেয়ারিং কাজ এরকম যেটা থাকে, এটা আপনার দেয়। দিলে পরে এটারে টাকাটা তুলতে হয়, এরকম সেটা আর কার কি। মাধ্যমে দেয়? সেটা তো সরাসরি এমপি মহোদয় তো সরাসরি সরাসরি কোনো ব্যক্তিকে তো দিয়ে দিচ্ছেন মনে না। করেন এটা তো মনে একটা করেন যদি তদারকি কমিটি থাকে যে তারাও যে সেই এমপি কাজটা মহোদয় করছে দিলে কিনা। এমপি মহোদয় দিলে এটা দিয়ে দেয় হইলো যদি আপনার নামে দেয়, যে আপনি মামুন ভাই আপনাকে দিল একটা কাবিকা দিল কিংবা একটা টিআর দিল, দেওয়ার পরে যে এটা পিআই অফিসে যায়, আর পিআই অফিস থেকে এটা আপনার ফাঁস হওয়ার পরে যে পিআই অফিস থেকে এটার তদন্তভার তাদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু কিন্তু ঘটনা হলো পিআই আমি অফিসে যখন সেই জিনিসটাই বলছিলাম, যদি পিআই অফিস যদি এটা তদন্তভার না নেয় তাহলে এই কাজের সাথে যুক্ত হবে কেন? এনামুল ভাইয়ের কথা পিআই আপনি অফিস তো নেই ভাই, পিআই অফিস তো বিলটা যে দেয়, পিআই অফিস থেকে এই বিলটা দেওয়া হয় আপনার 15% ব্যাট কাইটটা, এবং কি এই কাজের উপর কাজের ছবি টবি দিলে, কিংবা এই চাউল গমের যেটা আসে এটার মানে একটা বৈধতার মাধ্যমে দিলে, আপনার এটার পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট দিলে তারপরে দেয়। কিন্তু ঘটনাটা হইলো কি, ডকুমেন্ট এখন বানানোটা কিন্তু খুব সহজ, খুবই সহজ। আপনার ওই যে কম্পিউটারের দোকানে বৈশা গুগলের মাধ্যমে মানে কিভাবে জানি একটা রাস্তার কাজ করে ফেলায়, কিভাবে লোকজন আইনা আপনার চাউল দিতেছে কিংবা গম আমরা দিতেছে, আমরা এরকম একটা ম্যাপ আমরা তৈরি করে আমরা ফেলে। আমরা অনেক প্রকল্প এভাবেও দেখেছি। এক মেম্বার তার নিজস্ব আত্মীয় স্বজন দিয়ে মানে এই টোটাল সিম তার হাতে সিম নিয়ে টোটাল সিম জব্দ করে আপনার এই বিল উত্তোলন করে ফেলছে। মানে এরকমও কিন্তু আমরা দেখেছি, যেটা মানে কাবিকা, সরি 40 দিনের যে কর্মসূচির কাজগুলা। অভাব নাই এরকম, মানে অভাব নাই। ঘটনা হইলো কি আপনার, এখানে আপনি যায় যে কথা বলবেন, কেউর বিরুদ্ধে একটা কথা বলবেন কিংবা কিছু করবে, ওই যদি যায় কথা বলেন সাংবাদিক হিসাবে, ওই যায় বলবে আপনারা যে একাই আইছে, নালে আওয়ামী লীগের লোক। মানে বর্তমান পরিস্থিতি যেটা, কথা বলাটা কিন্তু খুব মানে খুব কষ্টের হয়ে যাইতেছে। সঠিক কথা বলবেন, সত্য কথা বলবেন, কিন্তু এটা আপনি বলতে পারবেন না, প্রাণ খুলে বলার মতো বর্তমানে কোনো অবস্থা নাই। মানে এই কথাটা কি আপনার কে বলে যে পিআই অফিস বলেন বা ইউনো অফিস বলেন, তাদের এই তারা বলে নাকি তাদের আহ, মনোনীত কোনো ব্যক্তিবর্গ বলে? বলে তো যারা চুরি করে তারাই বলে, এবং কি তারা তো সরাসরি বলতে পারে না, তাদের যে মনোনীত লোকগুলা আছে তাদেরকে দিয়ে তো বলায়। এবং আচ্ছা, কি বিভিন্ন মানে একচুয়ালি দোকানে দালাল মানে। বিভিন্ন দোকানে বসা কিংবা বিভিন্ন জায়গায় বসা একটা প্রচার করে, যেটা বলা হয় যে গ্রামের মাইকিং, গ্রামের ফ্রি মাইকিং যেটা বলা হয়, এটা করে তারা, এরকম আর কি। পরিস্থিতি ভাই খুব খারাপ, ভয়াবহ অবস্থায়, মানে সবারই অবস্থা খারাপ, শুধু যে আমরা বলবো প্রিয় এরকম দর্শক, না। এটা আপনারা মেম্বার একটা চেয়ারম্যান, উপজেলা, শুনুন আর একটা 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 ঘটনা বলি, উপজেলা চিত্র আপনি আরেকটা শুনছেন। ঘটনা খুব মনে হয়েছে। আপনার জি, আসছি আপনার কাছে। আপনার উপজেলা কি অবস্থা সেটাও যদি আমাদের সাথে যুক্ত হয়ে সরাসরি লাইভে জানাতে চান, অ্যাকচুয়ালি জানাতে পারেন। তো এটা আসলে উন্মুক্ত একটা আড্ডা, আর এই আড্ডার আমরা নাম দিয়েছি প্রজার কথা। মানে আমরা এই পর্বটা মানে শুধু এই পর্বটা না, মানে আমাদের কথাগুলাই হবে প্রজার কথা, হয়তো পর্ব নাম্বার থাকবে 1 2 এইভাবে সিরিয়ালি, মানে প্রজাদের কথা আমরা অ্যাকচুয়ালি বাস্তব অভিজ্ঞতা যেটা সেটাই মানে শুনতে চাচ্ছি, শেয়ার করতে চাচ্ছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। জি, এই সানি সাহেব। একটা মজার ঘটনা মনে হয়েছে। 5 তারিখের পরে আমি যখন ইউনিয়ন পরিষদে কিংবা বিভিন্ন জায়গায় যায় বসতাম, চেয়ারম্যানরা হতাশ হয়ে বলতো যে আমাদের প্রকল্প সকল কিছু বাও করে কইরাই না আমাদের কাছে দেয়, যে সই দাও, না দিলে তোমার বিরুদ্ধে আমরা মিছিল করব।
তুমি আর চেয়ারম্যানই করতে পারবা না। তো এইখানে যে চেয়ারম্যান যে দুষবেন, এটার যদি একটা সঠিক তদন্ত করা হইতো যে এই কাজগুলা কারা করতেছে, এই কাজগুলা কিভাবে হইতেছে। এখন আমি বাংলাদেশে এখন বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে দুইটা দল আছে যারা প্রকাশ্য ঘুরতেছে এবং কি প্রকাশ্য সকল কিছু করতেছে। দেখা যাইতেছে যদি একটা দুদক কিংবা পিডিআর মাধ্যমে যদি তদন্ত করা যেত নিরপেক্ষ ভাবে, তাহলে এটার প্রমাণটা বাইর হয়ে যেত খুব সঠিক ভাবে। এক আর দ্বিতীয় হইলো যে আপনার কিছু কিছু কন্ট্রাক্টদার আছে যারা কন্ট্রাক্টদারি করে, অসাধু কন্ট্রাক্টদার, মানে সব কন্ট্রাক্টদার যে খারাপ এরকম না, কিছু কিছু কন্ট্রাক্টদার আছে যারা নিজের ঘর বানাইতে গিয়েও দুর্নীতি করে, তাদেরকে কিন্তু নিজের ঘরেও বিশ্বাস করে না। এরকম পরিচিত লোক আমার বহুত আছে। এখন আপনি যদি প্রথম থেকে একবারে ওই যে স্যার টানে যে চা বানায় দেয় তার কাছ থেকে যদি দুর্নীতি বন্ধ না করতে পারেন, তাহলে এই দুর্নীতি কোনোদিনই বন্ধ হবে না। উপরের মহল তো পরে দেয়া যায়, উপরের মহল আগে চাপ দেওয়ার দরকার নেই, দুর্নীতিটা শুরুই হয় মানে কিন্তু নিচের ওই যে মহল থেকে। ওই যে 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 কথাটা আগে বলা হয়েছিল যে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল যে আমার পিয়ন 300-400 কোটি টাকার মালিক, সে ইয়াতে চলবে, হেলিকপ্টার দিয়ে চলে, আসলে উন্নয়নের কোন জায়গায়, মানে এই জিনিসটা যে ইয়া করলো, সেই কথা সূত্র ধরে মানে সেই কথার সাথে আপনার কথার সাথে যে 5 আগস্টের পরে থেকে তো আসলে এই জিনিসগুলা থাকার কথা ছিল না, তো কেন আগস্টের আবার আগে মামলা? 5ই আগস্টের আগে আমি একটা সোলিং রাস্তার কাজ করছি, মানে আমার 7 ইউনিয়নে 4 লক্ষ টাকার একটা কাজ ছিল। তে আমার এই বড়জোর 50,000 টাকা দিয়ে দিতে হয়েছে পিআই অফিস এবং কি যে এই ইঞ্জিনিয়ার ছিল তাদেরকে দিয়ে দিতে হয়েছে। এটা যদি না দেয়, আবার বিল তুলতে গেছি ইউনো অফিসে, একটা চেক দেয়, দেয় মানে সই, ইউনো বৈশা শুধু কলমদার এরকম ভাবে ঘুরায়, তো সইডা 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 এরকম করে, মানে এটার মানিটা তো আর বুঝার বাহির থাকে না, টাকা পয়সা দিলেই পরে যখন বিল ফাঁস হয়। এখন এখানে আপনার করার তো কিছু নেই, আপনিও তো অসহায় হয়ে যাবেন। কারণ কলমটা ঘুরাইতে গেলে তো অনেকটা হিসাব নিকাশ করতে হয়, কারণ একটা ইউনো রেখে আপনি 500-1,000 টাকা দিতে পারবেন? আল্লাহ কাজ সম্ভব। 500 টাকারও কাজ আপনার 500 টাকা, কিন্তু দিতে হবে 2,000 টাকা। তো এখানে আপনি দুর্নীতি করবেন না কিভাবে? কন্ট্রাক্টররা যদি কাফনের মানে কাফন কেনার লাগেও দেন, হেন এরা দুর্নীতি করবে, জি, এটাই এনামুল ভাই সঠিক। বলছিলেন সানি সাহেব যে কন্ট্রাক্টরকে কাফনের কাপড়ও কিনতেও দেন, তাহলেও সেই জায়গায় দুর্নীতি করবে, আপনি কি বলেন? হ্যাঁ মামুন ভাই, সানি ভাই আসলে একটা বাস্তব কথা বলছে যে পরিস্থিতিটা এমন হয়েছে, এমন দাঁড়াইছে যে এখন উনি যদি এই কাপড়ের কাপড় কিনতে কেউ কিছুটা এখানে এই পাকা পথ অবলম্বন না করেন, না করলে তো উনি চলতে পারবেন না, কারণ ওনাকে তো আরেক জায়গায় পেমেন্ট দিতে হবে, বা অথবা পেমেন্ট উনি দিয়ে আসছে, তাহলে ওনার টাকাটা উনি কিভাবে উদ্ধার করবেন? উদ্ধার করতে জি, যাওয়ার কারণে ওই যে একটা দেখতে কথা গেলে বলে যে উনি বাধ্য। আমি যে এই জায়গায় চাকরি পেয়েছি, এই চাকরি পাওয়ার জন্য আমার বাপের 10 কাঠা 5 কাঠা 20 কাঠা জমি বিক্রি করে আসতে হয়েছে। সরি, চেয়ারম্যানদের কথা, যে আমি যে নির্বাচন করছি, আমি তো আমার বাপের 10 কাঠা জমি বিক্রি করে, আমার তো ক্যাশ ক্যাপিটাল ছিল না, 10 কাঠা জমি বিক্রি করে নির্বাচন করছি। তাহলে আগে 10 কাঠা জমি কিনি, কেনার পর জনসেবায় যুক্ত হই। তো অ্যাকচুয়ালি গিয়ে যে আপনার যে অসাধারণ জনগণ, তাদের উপরে গিয়ে দোষ কিন্তু পরে বা তাদের উপরে কিন্তু চলে যাচ্ছে আমার এই আপনাদের যে আমাদের যে সমাজের ত্রুটি বিচ্যুতি যেগুলো হচ্ছে। আপনার অসাধারণ জনগণ যদি সতর্ক না হয়, তাহলে আমাদের এই প্রবলেম চিরস্থায়ী থেকে যাবে। যতই দেশ পরিবর্তন হোক, যতই নতুন স্বাধীনতা আসুক না কেন, আসলে আমরা মেন্টালিটি যদি পরিবর্তন না হয়, আমরা যদি অসৎ খাওয়ার মন মানসিকতা পরিত্যাগ না করি, তাহলে সত্যতা রাস্তা আসলে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, এখানে এখানে আমাদের একটা বাস্তব
পরিস্থিতি আমাদের গ্রাম দেশে, এটা আপনাদের সবাই এলাকায় আছে, যে একটা জি। প্রবাদ বাক্য আছে যে ওই যে এই যারা স্বর্ণের গহনা বানায়, এখন তো মেশিনে বানায়, যারা হাতে স্বর্ণের গহনা বানায় আমাদেরকে এলাকায় এটা বলা হয় যে বণিক্য। বণিক্য আমরা গ্রামের ভাষায় যেটা প্রচলিত ভাষায় বলি বাইন্যা, বাইন্যা বা বণিক্য, অরিজিনালি সাধু ভাষায় এটা হলো বণিক। এখন এখানে একটা প্রবাদ বাক্য আছে যে বণিক যারা যারা গহনা বানায় তারা তা ওনার নিজের মায়ের কানের গহনা বানাইতে গেলে ওনারা চুরি করে। এরকম একটা প্রবাদ বাক্য প্রচলিত আছে। যেটা কিভাবে, এখানে প্রবাদ বাক্যের মূল ব্যাখ্যাটা হলো যে একটি গহনা বানাইতে গেলে কিন্তু খাদ দিতে হয়, এখানে অন্য একটা মিক্সিং করতে হয়। উনি যদি উনার মায়ের কানের একটা কানের দুলো বানায়, সেখানে একটা মিক্সিং করতে হবে। মিক্সিং করা মানে তাহলে এখানে যদি আপনার এই পাঁচ রত্তি যদি খাদ দিতে হয়, ওই 5 রত্তি স্বর্ণটা তো ওনার কাছে থাইকা যায়। এই কারণেই বলা হয় যে এখানে মনে করেন 5 রত্তি উনি রূপা ব্যবহার করলো বা 5 রত্তি উনি তামা ব্যবহার করলো, স্বর্ণের সঙ্গে আপনি 5 রত্তি এখানে অন্য 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 পদার্থ ধাতু ব্যবহার করলো। খাদ দিতে হলো, এটা বাস্তবতা, এটা সাবজেক্ট কিন্তু আলাদা। হ্যাঁ, এখানে আমাদের দেশে, হ্যাঁ এখানে এখন আমাদের সমাজে এই জিনিসটারে যে একটা দুল বানাইতে হইলে এখানে খাদ দিতে হয়। এই খাদটারে এখন সমাজের প্রতিটা ক্ষেত্রে, এটা প্রবাদ বাক্য হিসেবে প্রতিটা ক্ষেত্রে ওনারা প্রচলন করতেছেন যে আপনি কাজ করতে গেলে আমার কিছু 2 নম্বরই করতে হবে, কেন 2 নম্বরে কিছু মিক্সিং করতে হবে। এই বিষয়টা ওনারা এখন এই সমাজের বিভিন্ন স্তরে আইনা সংযুক্ত করে দিচ্ছেন। এখন এটাই হলো সবচেয়ে বড় সমস্যা, এখানে সমাধানটা ওনারা এইভাবে দিতেছে। প্রকল্পের স্বচ্ছতা বা প্রকল্প স্বচ্ছ বাস্তবায়নে গণমাধ্যম ও অনুসন্ধানী সাংবাদিকতা আর কি ভূমিকা পালন করতে পারে? আসলে সাংবাদিক মানে প্রকল্পটা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা এটা দেখবার তো প্রকল্প কমিটি আছে, সেই প্রকল্প কমিটিকে দেখবার জন্য সাংবাদিকতার অ্যাকচুয়ালি কি ভূমিকা বা থাকতে পারে বা নিতে পারে, নাকি তারাও কোনো না কোনো ভাবে বাইসড হয়ে যায়? এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি এর আগেও বলছিলাম যে এই যে আমাদের দেশের জনগণের যে অসহায়ত্বটা বা জনগণের যে আপনার যে সমস্যাটা, যে সবগুলা কাজ জনগণের সামনে আসবে কিভাবে, তাইলে আসার একটাই মাত্র মাধ্যম সারা ওয়ার্ল্ড ওয়াইড, একটাই মাধ্যম, সেটা হলো গণমাধ্যম। এই গণমাধ্যম বা সংবাদ কর্মী, সংবাদের মাধ্যমে এই জনগণ সেটা জানতে পারে। যে কারণে এই গণমাধ্যম কর্মীদেরকে বা সংবাদকে বলা হয় যে জনগণের চক্ষু বা আয়না, যে জনগণের আয়না বা একটা দেশের আয়না অথবা জনগণের চক্ষু। এই কারণে বলা হয় যে এই সাংবাদিকগণকে। এখন এখানে আমাদের দেশের যে পরিস্থিতি, আমাদের দেশের পরিস্থিতিটা হলো সাংবাদিকদের কিন্তু এই আপনার যে সম্পাদক সাহেবরা সাংবাদিক যাদের কি সুবিধা দিতেছে। একজন সাংবাদিক যদি আপনার ইন্ডিপেন্ডেন্টলি এবং স্বতন্ত্রভাবে যদি উনি সবকিছুর ঊর্ধ্বে উঠে কাজ করতে হয়, তাহলে উনার যে স্যালারিটা, ওনার সম্মানিটা ওইটা ওই মানের কিনা, স্ট্যান্ডার্ড মানের কিনা, উনি যে আদার সাইড থেকে উনি সুবিধা গ্রহণ না কইরা সঠিকভাবে উনি নিউজটা কভার দিবে, দায়িত্বটা পালন করবে, এই পালন করার মতো ওনার এই সাফিসিয়েন্ট অবস্থানটা বা সার্ভিসটা উনি এক্সপেন্ডিচারটা উনি পাইতেছেন কিনা, এই ব্যবস্থাটা সম্পাদক সাহেবরা করতেছেন কিনা, এখানে কিন্তু একটা বিরাট ঘাপলা বাংলাদেশে। এখানে ন্যূনতম ধরনের ওনার খরচ হয় 500 টাকা একটা সংবাদ। এনামুল ভাইয়ের কথা সূত্র ধরেই আমরা একটা জিনিস পরিষ্কার হলাম, আপনি যাই করেন না করেন, যদি আপনার পরিপূর্ণ পারিশ্রমিক কিংবা আপনার যে আপনাকে যদি ওইভাবে মূল্যায়ন না করা হয়, আপনার যদি কোথা থেকে যায়, তাহলে আপনি কোথা না কোথা থেকে আপনি খাদ্য সংগ্রহ করবেন, সেটা হয় অর্থের বিনিময়ে হোক আর অর্থ দিয়ে হোক, যেভাবে হোক করবেন। সুতরাং
আমরা প্রতিটি সেক্টর বা প্রতিটি জায়গাতে আমরা যে জিনিসটা পাচ্ছি ন্যায্য স্যালারি, ন্যায্যতার ভিত্তিতে যদি হয় তাহলে সম্মানী আপনার অসৎ উপায়ে অসৎ উপায় অবলম্বন করা থেকে আমরা কোনো না কোনো ভাবে বিরত থাকতে পারি। এটা অ্যাকচুয়ালি মূল বাণী, মানে এটা আমরা বলতে এবং বুঝতে পারি যে প্রত্যেকটি কাজের যে পারিশ্রমিক কিংবা যে স্যালারিটা আসে সেই স্যালারিটা সানি অ্যাকচুয়ালি সাংবাদিকতা করে উপজেলা পর্যায়ে। তো উনি ওনাকে সংশ্লিষ্ট কতটুক দেয়, ওনাকেও তো মানে ওনার মতো যে মানে সেম জিনিসটাই মানে প্রত্যেকের ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও প্রত্যেকের ক্ষেত্রেই আসলে এটা বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। আর আরেকটা জিনিস, যে জিনিসটা হলো আমাদের সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? রাইট। আমাদের সর্ব অঙ্গে ব্যথা, অ্যাকচুয়ালি ওষুধ দিব কোথায়? জি সানি সাহেব। এখন এখন ঘটনাটা হয়েছে, একটা গুরুত্বপূর্ণ একটা আলাপ করছেন যে সাংবাদিকরা সাংবাদিকতা করে। এটারে কিন্তু সাংবাদিকতাটা কিন্তু মফস্বলের যারা সাংবাদিক আছে, যারা উপজেলা লেভেলে সাংবাদিকতা করে, তাদের কিন্তু কোনো বেতন নাই কিংবা তাদের কোনো স্যালারি নেই। তারা সাংবাদিকতাটা করতে হয় কিন্তু তাদের নিজ থেকে যদি মনে করে যে আমি সাংবাদিকতা করব তাহলে তারা করে। এখন আমাদের কি দিতে হয় অফিসকে? প্রতি মাসে একটা বিজ্ঞাপন দিতেই হয়। বিজ্ঞাপন থেকে যে পার্সেন্টেজটা আসে, আমাকে 40% দিবে কিংবা 30% দিবে, এরকম একটা বিজ্ঞাপন করলাম, এখান থেকে বিজ্ঞাপনের যে টাকাটা আছে এটা আমার অফিসকে পাঠাইতে হবে। পাঠানোর পরে অফিস আমাকে এখান থেকে আরো 40% দিবে, মানে এখান থেকে 40% দিবে। তাইলে আমাদের এই টাকাটা কামাইয়া অফিসকে দিতে হয়। তো অতএব আমাদের নজরটাও তো থাকতে হবে মানুষের দুর্নীতিবাজদের পকেটের দিকেই। ভালো মানুষের কাছ থেকে তো আর রাইট টাকা রাইট, নেওয়া একদম সম্ভব না। সঠিক জায়গায় সানি সাহেব এবং আমরা এনামল ভাই সঠিক জায়গায় অ্যাকচুয়ালি টাচটা করেছেন আমাদের এনামল ভাই, আর ফিনিশিংটা আসলে সানি সাহেব দিয়েছেন। জি এখন এই টাকাটা নিতে হইলে, এই প্রকল্পের কাজ, কি প্রকল্পের কাজ হইল না হইল, আমার পকেটে 500 টাকা ঢুকলে আমি সাংবাদিক খুশি। আমি সাংবাদিক এবং আমরা সবাই খুশি। এখন আপনি যাবেন, আমার মূল নিয়তটাই হইলো যে আমি এখানে যাব, সাংবাদিকতা করি যেহেতু, আমি এখানে যাব যায়া সাংবাদিক পরিচয়টা দেন, দুর্নীতি হইতেছে এটা বললাম, বললে আমার একটা কাম কিংবা আমার পকেটের ভিতরে কিছু টেহা দিব, দিতেই আমি এই কাজের বাহাবা দিয়া এবং এই কাজ সুন্দর হইতেছে বললে সুন্দরভাবে আইসা পড়ব। আমি তো প্রথমেই বললাম, তারাইলে এত এত সাংবাদিক থাকতে কেউ একটা নিউজ করলো না এখন পর্যন্ত, এটার কি, এটার তো কোনো না কোনো একটা মারফত আছে। আমি এটা বলতাম, পরে বলতাম, কিন্তু এটা যেহেতু এখন সামনে এসে বলছে তাই বললে ফেলতেছি। তারাইল কমপক্ষ হইল সাংবাদিক আছে 100-র উপরে, এমনকি জন প্রতি একক জনের সর্বনিম্ন ধরেন একজন সাংবাদিকেরই কার্ড আছে হইলো যায় 3-4 এদের পেশাটা হইলো দেয়া, যেমন আমার তো আর সাংবাদিকতা পেশা না, আমি কাজ করি কিংবা যাই করি, যাদের সাংবাদিকতাটা পেশা এরা সকালে উঠে যাবে হসপিটালে, এরা সকালে উঠে যাবে পিআই অফিসে, সকালে উঠে যাইব চেয়ারম্যানের বাড়ি, যাই হাতে একটা মোবাইল আছে এটা ধরবো, ধরে শুরু করতে তাদের মোবাইলে মানে এই দিনের বাজারের খরচটা হয়ে গেলেই তারা বাড়িতে চলে আসবে যে সাংবাদিকতা শেষ। এতটুকুই হইলে যে সাংবাদিকতার মানে নুরুল ভাইয়া, মারফত মানে সাংবাদিক এক কথা, আপনার কথাতে এইটুকু সাংবাদিক আমরা বুঝতে পারছি, এখন আহ, সাংবাদিকরা উপজেলা পর্যায়ে যে সাংবাদিকরা সাংবাদিকরা 500 টাকা পকেটে পড়লেই ঢুকলেই তারা খুশি, মানে সারাদিনের সাংবাদিকতা আসলে এখানে শেষ। শেষ। জনগণের চিন্তা বা ওই যে এনামুল ভাইয়ের যে অসাধারণ জনগণ কিংবা প্রকল্পে কি হলো, কি দুর্নীতি হলো, সেটা নিয়ে আসলে মাথা ব্যথা নেই বা সেটা নিয়ে চিন্তা করার মতো মামুন ভাই, অনেক ক্ষেত্রে হয় না, থাকে না। এখন জি
এখন আপনি খুব সহজ ভাবে বলতেছেন অসাধারণ জনগণ, কিন্তু আমি এটার অসাধারণ জনগণ বলবো না। গ্রামের মানুষে বলা হয় সহজ সরল, কিন্তু আমি তাদেরকে ডাকি হইলি অতি সরল। মানে অতি সরল হইলে হইলে যে আপনার এই যে মরা মানুষ লড়ে একটা কথা আছে না, গ্রামের মানুষ কিন্তু এরকম মরেও গেও লড়ে। এরা করে কি, এরা ভাবে যে একটা কাজ হইতাছে কিছু হইতাছে যায়াম একটু গরম দেখায়াম, ফার্স্ট টিয়ার ঢুকলে এই কাজ খুব ভালো হইতাছে বলে এই ফার্স্ট টিয়ার লাগে আমি লাডি মারতে রাজি আছি। বুঝছেন? ঘটনাটা হইলো এখানে। এখানে আপনি প্রশাসনিক লোকদেরকে দিচ্ছে না, কিংবা প্রশাসনিক লোকদেরকে কিছু বললে এখানে কোনো লাভ নাই। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা ঠিক না হইতে নিজেরা পারবো, ঠিক না হয় বা বা যতক্ষণ এই যে আমাদের জনগণ যদি ঠিক না হয় যতক্ষণ তাহলে পর্যন্ত আমাদের আমাদের মনুষ্যত্বটা ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের তো উন্নতির দিকে এক কদমও আগাইতে পারবে না। এটাই হলো আমার কথা। জি এনামুল না, ভাই। এটা একদম 100%, জি, এরকম একটা একটা 100% সত্য কথা, বাস্তব কথা বলতে, যেটা আমি এর আগেও আপনার বলছিলাম যে আমাদেরকে, হ্যাঁ, সবাইকে আসলে এখানে দায়িত্ব নিতে হবে, প্রত্যেককে নিজে 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 নিজের থেকে দায়িত্ব নিতে হবে। এবং এখন শুরু করবেন কোথা থেকে? এখানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো জনগণ তো আর শুরু করবে না, শুরু করবে কে এবং কারা? এখানে প্রধান দায়িত্বটা হইলো এখানে রাজনীতিবিদ, রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃত্ব। এখানে এনামুল ভাই, আমাদের দেশের একটা সমস্যাটা মিনিট হয়েছে একটা মিনিট রাজনীতি। এনামুল ভাই, আমি একটা মিনিট একটু আটকাই। আমাদের বাংলাদেশে আপনার মানুষকে যে ভালো করবেন এরকমও কোনো পরিস্থিতি নেই। যে দেশে গুরুস্থান কমিটির নির্বাচন হয়, এই দেশে আপনি কারে ভালো করবেন? এতটুকু ঠিক আছে, সত্য কথা। হ্যাঁ, এখন আসলে এখান থেকে তো আমাদের একটা রাস্তা বের করা প্রয়োজন, কিন্তু এই রাস্তাটা বের করবে কে? বাংলাদেশের আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে ধরে, বাংলাদেশের সমস্যা এদেশের শিক্ষিত জনগণ, যারা নিজেকে জ্ঞানী মনে করে বাংলাদেশের উন্নয়নের পিছনে বাধা এই শিক্ষিত জনগণ, এই শিক্ষিত শ্রেণী, শিক্ষিত শ্রেণী এই বাংলাদেশের উন্নয়নের প্রধান বাধা, প্রধান অন্তরায়। জি এই জিনিসটা সানি আমি কোট করতে চাই, এটা সংক্ষেপে এটা মানে রূপ দিতে চাই। এটা হলো আমার বক্তব্য। জি সানি সাহেব, আমাদের অ্যাডভোকেট সাহেবও আছেন। আমার এক ভাই এই রুবেল আহমেদ, উনি লিখছেন বর্তমানে কিছু সাংবাদিককে আমার সাংঘাতিক মনে হয়। আসলে তার এই মনে হওয়ার কারণটা কি? সাংবাদিককে সাংঘাতিক মনে হওয়ার কোনো কারণ সাংঘাতিক নেই। মনে হয় না, সাংবাদিক মনে হয় আমরা না। আমরা ডাক্তার দেখলেই ভাবি যে আমরা কাইটেলবো। ডাক্তার রে কষাই কেন বলা হয়? ডাক্তার কাটে বিদায়িত তো বলা হয়, সাংবাদিকরাও সাংঘাতিক বলা হয়, সাংঘাতিকতা করে বিদায়িত তো বলা হয়। জি এনামুল ভাই। যে এখন এইটাই আমরা মনে করেন বুঝতে পারবো। তুষার তুষার সাংবাদিককে দুষবেন, তুষার তো দরকার হইলো আগে হইলো সম্পাদক এবং সম্পাদক মন্ডলীর যিনি সভাপতি, আগে প্রধান লাইবিলিটি কার? যে সম্পাদক মন্ডলীর যিনি সভাপতি, আপনার এই বাংলাদেশে যদি 100 আপনার মিডিয়া থাকে, 100 মিডিয়ার এই সম্পাদক মন্ডলীর সভাপতিকে আপনি দেখবেন অধিকাংশ, আমি আবার ওনারা আবার মাইন্ড করলে আমার কিছু বলার নাই, কিন্তু আমি প্রমাণ করে দিব যে অধিকাংশ সম্পাদক মন্ডলীর সভাপতি আপনার এরা হলো বড় ধরনের মাফিয়া গ্রুপের সদস্য এবং দুর্নীতি এবং চোরাচালানের এরা মা বাপ। এই যে আমার সানি ভাই বললেন, সানি ভাই একটা বাস্তব সত্য কথা বলছেন এবং প্রকৃত সত্য কথা বলছে। উনাকে উনাকে উল্টা উনার অফিসের টাকা দিতে হয় কেন? তাইলে উনারা উনারা কি শিক্ষা দিতেছেন? উনাকে শিক্ষাটাই যদি, যিনি শিক্ষা দিচ্ছেন, উনাকে যিনি পরিচালনা করতেছেন, উনি বড় ক্রিমিনাল। ক্রাইমটা ক্রাইমটা করার জন্য উনাকে উনার উনার মনে করেন একটা কাজ নাই, উনি একজন মানুষ কোনো না কোনো কাজে যায়, কখন একটা কাজের প্রয়োজনে তাহলে যায়, আমার একটা প্রশ্ন জায়গাতে যায়, জাগে, মনে করেন উনাকে
আমার প্রশ্ন জাগে, আপনার কাছে যাওয়ার পরে যদি আপনি আপনি যে আপনার নামে আপনার এই থানা প্রতিনিধি কিংবা ইউনিয়ন প্রতি নিয়োগ দিলেন, কিসের ভিত্তিতে নিয়োগ দিলেন? আপনার যে নামটা ব্যবহার করার জন্য সুযোগ দিলেন, তাকে কি এই আয়না হওয়ার জন্য দিলেন, নাকি সেখানে তাকে দুর্নীতি করার জন্য পাঠাইলেন? না, দুর্নীতি করার জন্য ওনাকে আপনার শিখাই দেওয়া হয়, দায়িত্বটাই দেওয়া হয় ইলিগেল, অবৈধ। তাইলে উনার কাজটা কি? একজন গেছে একটা কাজের জন্য, যে উনি এই কাজের মাধ্যমে উনার আপনার রুজিটা কনফার্ম করবে, কাজটা করবে কাজের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে। কাজটা কি? ওনাকে কাজটাই বলা হয়েছে, তোমার কাজটাই রয়েই, মানে যেটা বেআইনি কর্মকাণ্ড। তুমি যে কোনো ভাবেই ওখান থেকে এই পদ্ধতিতে কাজটা ইনকাম করবা, ইনকাম করে আমাকে দিবা, তুমি খাইবা। এই যদি পদ্ধতি হয়, বাংলাদেশে সম্পাদক মন্ডলীর এখানে ঘটনা রইল সাংবাদিকদের যে পেশাটা, এটা হইলো যে বাংলাদেশে সন্ত্রাসী করলে একটা পিস্তল দেয় না, যে তো চাঁদাবাজি করো, কিংবা একটা চুরি দেয় যে তো চাঁদাবাজি করো। বাংলাদেশের সভাপতি মন্ডলী যারা আছেন সাংবাদিকতা, এরা এই কাঠটা দেয় হলো পিস্তল এবং চুরির সমতুল্য বদলে। এবং এর চেয়ে বেশি শক্তিশালী একটা বন্দুক থেকে কিন্তু এই সাংবাদিকের কার্ডটা বেশি শক্তিশালী। দ্বিতীয় হইলো ভাই, সময় হয়ে গেছে, বের হয়ে যাব। দ্বিতীয় হইলো দেয়া আপনার ওই যে এক ভাই বললো সাংঘাতিক, এই যে তারা সাংঘাতিকটা ডাকে, সাংবাদিক কেন সাংঘাতিক হইলো? এদের মতো কিছু লোকদের কারণে সাংঘাতিক হলো, বুঝছেন? এই যে যারা ডাকে, এরা নালে এই মারফত তো এরা জানতো না যে সাংবাদিক কিভাবে সাংঘাতিক হইলো। সাংবাদিক যদি 500 টাকা না খায়, কিংবা আমি যদি 500 টাকা না দিই, তাহলে তো আমি জানবো না যে সাংবাদিকের সাথে আমার এই ঝামেলা। যারা ডাকে এদেরকে ভাববেন যে এরা হইলো যে বাংলাদেশের বড় দুর্নীতিবাজ। এটা খুব সহজ আলাপ। সানি ভাই একদম একদম খোলা মনে কিন্তু অরিজিনাল বাস্তবতাটা বলছেন। এই কারণে সানি ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ, সাধুবাদ জানাই। এবং এই বাংলাদেশের আপনি যেহেতু উপজেলা পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, তো আপনার যে স্থানীয় প্রশাসন যে যা আছে, যেখানে আছে আপনার প্রশাসন ক্যাডার যারা আছে, তাদের কাছে কোনো সমস্যা কিংবা কোনো অভিযোগ সম্পর্কে জানাতে গেলে বা জানতে চাইলে আপনার কি বাস্তব কোনো অভিজ্ঞতা আছে যেটা নিয়ে তারা আপনার প্রতি এফেক্টেড হয়েছে, কিংবা আপনাকে প্রেশার ক্রিয়েট করেছে, তুমি কি সেই জন্য এটা জানতে চাও? আমার সাংবাদিকতাটা খুব অল্প সময়ের ভিতরে অনেক ঝড়-ঝাপটা গেছে। সাধারণ নাগরিক হিসাবে ঝড়-ঝাপটা গেছে সাংবাদিকতা করতে গিয়া, বিভিন্ন হুমকি বাধার অনেক কিছুরই সৃষ্টি হয়েছে। এইগুলো আমি বলতে চাইতেছি না, কিন্তু যেটা বলতে চাইতেছি, প্রশাসনিক যারা সরকারি আমলা কিংবা সরকারি কর্মচারী, এরা দুইটা জায়গায় ভয় পায়। একটা জায়গায় হইলো আজরাইল দেখলে মরার সময়, আর অফিস চলাকালীন সাংবাদিক দেখলে, এরা দুইটা সময় ভয়। কিংবা এদের সাংবাদিকদের পাওয়ার যতটুকু আছে, এরা যখন প্রয়োগ করে এরা একটু ভালো হয়, ভালো হয়ে এই যে সাংবাদিক যারা আছে এদেরকে যতটুকু ক্ষতি করা যায় কিংবা করতে পারে, এই চেষ্টায় সর্বক্ষণিক তারা লিপ্ত থাকে। হ্যাঁ, ওই সানি ভাইয়ের কথা সূত্র ধরে আমি একটু কথা বলতে চাই, ফিনিশিংটা। হ্যাঁ জি, শেষ করেন, আপনাকে আর একটা প্রশ্ন করে এরপরে ইয়া করবো। জি, আপনি বলেন, আপনার প্রশ্নটা করেন, কি বলতে চাচ্ছিলেন বলেন। আমি ওই কথাটাই বলতে চাইতেছি যে যে আপনি মানে এই যে আমাদের দেশের জনগণ মানে কার মাধ্যমে বা কোন সংস্থা বা কোন গোষ্ঠীর মাধ্যমে মানে সাপোর্টটা পাবে, জনগণ যে ওনার সিদ্ধান্তটা নিবে, এই সিদ্ধান্তটা নেওয়াতে একটা মাধ্যম হইলো আপনার মনে করেন গণমাধ্যম বা সংবাদ বা মিডিয়া, আর একটা হইলো কে, শিক্ষিত সমাজ, যারা আমরা বুদ্ধিজীবী বা বিভিন্ন এলাইটস মনে করি বা দাবি করি, যারা ওনাদের এই বাংলাদেশের রিলেটসরা বা শিক্ষিত সমাজরা কি ওনাদের কাজটা ভাই, শিক্ষিত সমাজ যারা আছে শিক্ষিত সমাজ, তাদেরকে আমি রেসপেক্ট করি, বাট
তারা আসলে বা কোনো কিছুর ভিতরে আসতে বা কোনো জোর ঝামেলার ভিতরে যেতে চায় না, মানে এটাকে এক ধরনের ঝামেলাই মনে করে যে কিসের জন্য আমি এটা নিয়ে কথা বলবো, কেন কথা বলবো, আসলে এটা আমার কি দরকার, মানে অনেক কিছু চিন্তা করে। মানে মূলত টুকটাক যেটুকু কথা বলে তরুণ সমাজটা কিন্তু একটু কথা বলার চেষ্টা করে, ওদেরকে আবার নানান পন্থায় তাদের পথ রোধ করে দেওয়া হয়। এটা অনেকটাই বাস্তবতার আমি ছায়া দেখেছি আর কি। মামুন ভাই, মামুন ভাই, ভাই, এই আলাপটার একটা সুন্দর যৌক্তিক একটা ব্যাখ্যা আছে আমার কাছে। জি ব্যাখ্যাটা হইলো, শিক্ষিত সমাজ কেন আটকায় দেয়? আমরা যখন অসুস্থ হই তখন যাই ডাক্তারের কাছে। ডাক্তার যাইতেই কিছু লেখক বা না লেখক কয়েকটা পরীক্ষা দিব, দিতেই ডাক্তারের আমাদের 500 কিংবা 600 টাকা ভিজিট দিতে হয়। তখনই আমরা একটু চমকে যাই। যখন পরীক্ষাগুলা করাইতে যাই তখন একবার আর চিকিৎসার প্রতি আমাদের মনোবল থাকে না। শিক্ষিত সমাজে এরকমই একটা অবস্থা, যে আমরা যখন একটা কথা বলতে যাই শিক্ষিত সমাজটা অস্থির করে নীরব হয়ে যায়। যখন তাদের আরেকটু আগাইতে যায় এরকম ভাবে নীরবটা করে যেভাবে পরে আর মানে চিকিৎসা করার মতো আর কোনো মনোবল ভিতরে থাকে না। সানি ভাই, এটা মানে সংক্ষেপে সুন্দর করে বলছেন। হ্যাঁ, এটারই এইটারই আমি ওই কথাটাই বলছি, মানে বিস্তারিত ব্যাখ্যা আকারে বলছি। এটা হইলো যে আমাদের যারা সমাজ চালায়, সমাজ কি ছাত্ররা চালায়? সমাজ ছাত্ররা চালায় না। ছাত্ররা কারা চালায়? ছাত্ররা চালায় একটা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী গ্রুপ, একটা ইলাইটস গ্রুপ। এটা আমি যাদেরকে জ্ঞান পাপী বলি, এই জ্ঞান পাপীরাই মোটিভেট করে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনের বিভিন্ন টপিক্সটা ওনারা হাতে তুলে দেয়। এই টপিক্সটার পিছনেই থাকে ওনাদের এই জ্ঞান পাপীদের একটা দুরভিসন্ধি উদ্দেশ্য, এটা একটা ফলস উদ্দেশ্য থাকে। এই কারণেই বারবার এই দেশের আন্দোলন হইতেছে, সফল হইতেছে আন্দোলন, বাট টার্গেট টার্গেট আবার বিপদে যাইতেছে, ভুল হইতেছে। আমাদের যে জনগণের যে অধিকার, জনগণের যে সুবিধা, এই সুবিধাটা আজকে পর্যন্ত মানে সাকসেসফুল হইতেছে না, সমাধানের দিকে যাইতেছে না। এটার কারণটা কি? এই কারণটাই হলো বুদ্ধিজীবীরা স্টার্টিং এও এই ছাত্ররা, স্টুডেন্টরা বা ইয়াং পোস্টারে, মেধাটারে ওনারা ব্যবহার করে আবার তারা তাদেরকে বিপদে চালায়। তাদের হাতে আবার কাঁচা টাকা, ওনাদের ওই যে ক্রাইম গ্রুপটা, মাফিয়া গ্রুপের থেকে বিজনেসম্যান যারা চোরাচালানির সাথে জড়িত, তাদের মাধ্যমে এই ছাত্রদের হাতে বা ইয়াং বেস্টার হাতে, যারা ভালো চিন্তার উদ্দেশ্যে এটা আন্দোলন করছে, তাদের হাতে আবার কাঁচা টাকা দিয়ে দেয়। কাঁচা টাকা দিয়ে তাদেরকে আরেকটা রাস্তা ধরাই দেয়। ওই যে সানি ভাই বললো যে আমাদেরকে তো, আমরা যখন গেলাম আমাদেরকে ধরাই দিল, তোমরা আমাদেরকে আবার টাকা দিতে হবে, এখানে অফিসে টাকা দিবা, তো এখান থেকে 40% পাইবা। হ্যাঁ, এই যে এই কাজটা কে করে? কারা এরা? তারাই হলো জ্ঞান পাপী, তারাই হলো বুদ্ধিজীবী সমাজ, তারাই হলো সমাজের ইলাইটস গ্রুপ। এই গ্রুপটাই হলো বাংলাদেশের যে এই মানে ইলাইটস বা বুদ্ধিজীবী যারা সমাজ পরিচালনা করতেছে, রাষ্ট্র পরিচালনা করতেছে, যারা রাজনীতি নিয়ন্ত্রণ করতেছে, তারাই হইলো জ্ঞান পাপী। আমি তাদেরকে জ্ঞান পাপী বলতে চাই। এই জন্য আমাকে যাই বলেন, আমাকে খারাপ বলেন, এতে আমার কোনো সমস্যা নেই। জি, কাজের বা কিংবা প্রকল্পের মানগুলা ভালো করতে কিংবা স্বচ্ছতা আনতে জনগণকে ঐক্যবদ্ধভাবে কি পদক্ষেপ নেওয়া মানে উচিত বলে আপনি মনে করেন? আসলে জনগণের কি কোনো দায়বদ্ধতা আছে কাজের মান গুণগত করার জন্য, বা জনগণের কি মৌলিক পরিবর্তন আসা দরকার? যে কোনো একটা প্রকল্প, আপনার 500 টাকার একটা প্রকল্প, যে তাদের কি অবস্থান নেওয়া উচিত বলে আপনি মনে করেন? মামুন ভাই, এদের গঠন হলো জনগণের প্রতি আমাদের মনে করার কিছু নাই। আমাদের এতটুকুই আশা ভরসা, জনগণ যদি ভালো হয়ে যায় বাংলাদেশের কাজও ভালো হয়ে যাবে। এটা আমি সহজ ভাষায় শেষ করে দিলাম। নিজ নিজ উদ্যোগে এই যে রাস্তাঘাট যেভাবে ঠিক হয় না, রাস্তাঘাটের উন্নয়ন প্রকল্প যেভাবে হইতেছে, জনগণের মনের প্রকল্প গুলা যদি এভাবে ঠিক হয়ে যায়, তাহলে দেশের রাস্তাঘাটের প্রকল্প সকল কিছুই ঠিক হবে। মানুষ যদি এই যে সরল হয়ে যায়, অতি সরল না হয়, সরল হিসাবে থাকলেই
সকল কিছু ঠিক হবে। জি এনামুল ভাই, যাক সামির সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই সময় দেওয়ার জন্য। কারণ নানান ব্যস্ততার আর এই শীতের রাত্রে মোটামুটি তো এলাকায় যথেষ্ট পরিমাণে ঠান্ডা, প্রচুর শীত, প্রচুর প্রচুর শীত, যদিও আমরা প্রচুর ঠান্ডা। এরকম ভাবে বিশেষ করে ভালো লাগলো এনামুল ভাই মনে হয় আমাদের কাছের লোক। না এনামুল ভাই আছে আমাদের সাথে আমাদের এই সমসাময়িক বিষয় নিয়ে রাতের আড্ডা। এখন এটাকে আমরা আমি আসলে কাছের লোক আমি কাছের লোক বললাম, যেহেতু এখানে একটা মিডিয়ার মধ্যে কথা বলছি, কাছের লোক বললাম। এনামুল ভাইয়ের পিছনের যে ওই যে একটা পোস্টার দেখলাম, এটার জন্য আমি কাছের লোক বললাম, এটা সে বুঝে নিবে। না সেটা ঠিক আছে, সেটা একজনের একটা পরিচয় থাকতেই পারে বা হতে পারে, এটা এনামুল ভাই, এনামুল না। এনামুল ভাই, জি ভাই। বড় জি ভাই, ভাই। আমি ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য। আচ্ছা আচ্ছা, অবশ্যই ধন্যবাদ ভাই, জানলাম, জানলে ভালো হয়েছে ভাই। জি ইনশাআল্লাহ একটু যোগাযোগ রাখেন আপনাদের মাধ্যমের আসলে মাধ্যমে ইয়া, হয়তো অফিসে এসে যোগাযোগ বর্তমান রেখে পারবেন। যেহেতু আপনি প্রসঙ্গটা এনেই ফেলেছেন, একটু জানতে চাচ্ছিলাম আপনাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি, এবং তারাইল করিমগঞ্জ যে উপজেলা, একটু শেষ করি, তারাইল করিমগঞ্জ যে উপজেলা, সেইখান থেকে আপনার ইতিমধ্যে আমরা 3জন ক্যান্ডিডেট অলরেডি পেয়েছি। একজন হলো আপনার সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম উসমান ফারুক মহোদয়, এরপরে হলো আপনার এই এনসিপির তরুণ উদীয়মান নেতা আমাদের এই ছোট ভাই ইকরাম, আহ, হ্যাঁ, ইকরাম আহমেদ মনে হয় নাকি, আর হলো ওই যে এই ইকরাম আহমেদ, এরপরে আরেকজন হলো আপনার জামাত জাহাদ খান, ইসলামের, জি ডক্টর জাহাদ খান। জিহাদ খান। তো মানে ভাই, আপনাদের কি দলীয় কোনো মানে ইয়া আছে কিনা, যদিও আপনাদের দল 2 ভাগে বিভক্ত এখন পর্যন্ত, যতটুকু আমরা দেখতে পাচ্ছি বা জানতে পাচ্ছি, এক হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? আর যদি এক না হয়, সেখান থেকে মনোনয়ন কার পাওয়ার সম্ভাবনা বেশি বলে আপনি মনে করেন? তো বাংলাদেশে নির্বাচন হবে কিনা, নিরপেক্ষ নির্বাচন হবে কিনা, এটা হলো বড় বিষয়। বড় প্রশ্ন, সেটা তো দ্বিতীয় হইলো অবশ্যই যে আছে, সন্দেহতীত। দ্বিতীয় হইলো যে নির্বাচনের বিষয়ে কথা বলতে গেলে আপনি যাদের নাম বলছেন, এরা অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত দক্ষতা রাখে নির্বাচনে, এবং কি একজন সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন, একজন জি মেজর, এবং কি ডক্টর জেহাদ খান। তারও মানে উচ্চতার দিক দিয়ে দেখা গেলে অনেক। সেখানে মজিবুল হক চন্নুকেও বাদ দেওয়ার মতো কিছু না। মজিবুল হক চন্নুকে যেন এখানে তো ফ্রি। মজিবুল হক চুন্নু তো আগে একটা আইডেন্টি ছিল, আপনার উনি জাতীয় পার্টির জাতীয় পার্টির নাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করতেন, জাতীয় পার্টির মহাসচিব। সেটা একটা, যেহেতু এখন বিভাজনের সৃষ্টি হয়েছে বা বিভাজন তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে কি ওনার রাজনৈতিক এফেক্ট ওনার নির্বাচন এরিয়াতে পড়বে কিনা, বা আহ, নাকি মজিবুল হক দলমত চন্নু সাহেব নির্বিশেষে মজিবুল হক চুন্নু সাহেবকে সবাই ভালোবাসে, যেটা হলো মানে কোনো মজিবুল দল নাই, কোনো ইয়া নাই। তারাইল করিমগঞ্জের বিষয় হলো মজিবুল হক চন্ন হইলো যায়া এর আগের নির্বাচনে তো দেখছেন ত্রিমুখী লড়াই হয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, এমনকি মজিবুল হক চন্নু। এখানে মজিবুল হক চন্নুর একটা ব্যক্তি ভোট আছে, মজিবুল হক চন্নুর একটা বিশেষ জনপ্রিয়তা আছে। যদি ফ্রি এবং ফ্রিয়ার নির্বাচন হয়, তাহলে মজিবুল হক চন্নু সাহেব আসবেন। এমনকি এলাকার মধ্যে যা শুরু হয়েছে, এলাকার মধ্যে যা ঘটতেছে, এটার জন্য সকলেই নিরাপদ এবং নিরাপদ আশ্রয়স্থল হিসেবে মজিবুল হক চন্নু সাহেবকে খুঁজতেছে মানুষ। দিন শেষে তো নিরাপত্তা দেয়। এখন দ্বিতীয় আলাপ হলো জাতীয় পার্টির মধ্যে যে ভাঙ্গনটা, এটা আমি আশা করি অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, জাতীয় পার্টি এক হয়ে যাবে আবারও। এটা আমি তাদের সকলের কাছে, তারা তো হইলো যে বিগ এবং বিগেস্ট নেতা, তাদের কাছে আমাদের এতটুকুই আবদার, তারা যদি মিললে দেয়, আমাদের মানে একটা কথা বলার আমাদের একটা শক্তি রাজনীতি করতে থাকে। বা আমাদের বিয়া করতে এবং কি সুবিধা হবে মানে। বর্তমান বর্তমান যে আমাদের ওই যে এক
গ্রুপের চেয়ারম্যান সাহেব আছেন, জিএম কাদের সাহেব এবং কি আনিসুল হক সাহেব, তাদেরকে বলবো যে ডিটারমেন্ট হওয়ার জন্য জাতীয় পার্টির রংপুর কেন্দ্রিক না করে সারা বাংলাদেশে কিভাবে বিস্তার করা যায়, রংপুরের মতো কিভাবে জাতীয় পার্টিটারে তৈরি করা যায়, এরকম একটা উদ্যোগ যদি জিএম কাদের সাহেব নেন, কারণ তার প্রতি তো আমাদের আশা ভরসা অনেক আছে। যে সাবেক রাষ্ট্রপতির ভাই এবং আমাদের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতার ভাই এরশাদ সাহেবের প্রতি আমাদের একটা আশা ভরসা আছিল। এরকম যদি আশা ভরসা যদি আমাদের ডিএম কাদের সাহেবের কাছ থেকে না করতে পারি, তাহলে এটা মনে হয় আমাদের জন্য ব্যর্থতা। জি এনামুল ভাই, সানি সাহেব বলছিলেন যে পার্টিগতভাবে জি যে উভয় গ্রুপ বর্তমানে নতুন করে যে দুইটা গ্রুপ তৈরি হয়েছে, সেই দুইটা গ্রুপ যদি ঐক্যবদ্ধ হয়, আপনি আছেন অনেকটা ইয়ার সঙ্গে, কি জানি বলে, আমাদের যে চেয়ারম্যান মহোদয় জনাব জি এম কাদের জি সাহেবের নেতৃত্বে। আর সানি সাহেব আসলে ওনার অবস্থানটা ক্লিয়ার করেন নাই, সিস্টেমেটিক্যালি উনি এড়িয়ে গেছেন যে কোন দলে আছে বা কোন গ্রুপে আছে সেটা বলে নাই। যেহেতু উনি এই মুজিবুল হক চন্নুর আদর্শে আদর্শিত, সুতরাং স্থানীয় উদীয়মান নেতা হিসাবে কিংবা সাংবাদিক হিসেবে ওনার বাহিরে যাওয়ার অ্যাকচুয়ালি ওনার সুযোগ খুব কম আছে, বা মুজিবুল হক চন্নু সাহেব এরকম ভাবে তারাল করিমগঞ্জে নিজের একটা অবস্থান করে নিয়েছে বা জায়গা করে নিয়েছে যে সেখান থেকে ইচ্ছা করলে অনেকেই বের হয়ে যেতে পারে না বা যাবে না, এটা বাস্তবতা। বাট আপনি তো আছেন, আপনার সরাসরি আছেন জি এম কাদের স্যারের। এনামুল ভাই কথা কর আগে এক মিনিট আমি একটু কথা বলি। জি, আমি কারণ প্রশ্নটা এনামুল আমাদের ভাইকে জাতীয় করে নিই। পার্টি দেখছি না, জি এক মিনিট জি, আপনি আমাদের তো জাতীয় আছেন, পার্টিটা চীনা বলো। আমাদের জাতীয় পার্টিটা চীনা এবং কি জাতীয় পার্টি করার মূল কারিগরি হলো মুজিবুল হক চন্দ্র সাহেব। অতএব যারে দেখে যার পিছনে নামাজ করলাম তারে তো আর ভোলা যাবে না। এটাই হলো দয়া মূল বিষয়। জি এনামুল ভাই, আপনি শুনছিলেন সানি সাহেব বলছিলেন যে জি আসলেই তারাল করিমগঞ্জ কিংবা মুজিবুল হক চন্দ্র হ্যাঁ। রাজনীতিতে কোন পর্যায়ে আছে বা উনি কোন পর্যায়ে বিচরণ করতেছেন। সুতরাং আপনার যদি উভয় গ্রুপ যদি একত্রিত হয়ে, মানে এই রিসেন্টলি যে গ্রুপটা, যে দুইটা গ্রুপ ভাঙ্গন হয়েছে কিংবা যেভাবে আলাদা হয়েছে, সেটা যদি একত্রিত হয়ে এই বর্তমান ক্রাইসিস মোমেন্টে এই বাংলাদেশের জন্য অতীব প্রয়োজনীয় এই মেধাগুলাকে একত্রিত করে জাতীয় পার্টিকে সুসংগঠিত করা, আপনি কি আপনি কি মনে করেন? না এটা ঠিক আছে, এটা একটি একটি মোহন ভাই ধন্যবাদ এবং সানি ভাইকেও ধন্যবাদ। যে স্থানীয় প্রত্যেকটা মানুষই আমরা কারো না কারো মাধ্যমে বা কারো না কারো ওসিলাই একটা প্রত্যেকে যে সব দল যে যে দলই করি প্রত্যেকে কারো না কারো মাধ্যমেই একটা দলের সাথে সম্পৃক্ত হয়। সেই ক্ষেত্রে আপনাদের যেহেতু তারাই এলাকার করিমগঞ্জের মানুষ এবং এখানে মুজিবুর চুন্নু ভাই দীর্ঘদিন এবং অনেক দীর্ঘদিন উনি এই জাতীয় পার্টির সঙ্গে যুক্ত ছিলেন এবং উনি এলাকায় জনপ্রিয়, এটা জনপ্রিয়তা ওনার যথেষ্ট জনপ্রিয়তা আছে, এটা বাস্তব সত্য কথা। এখন যেহেতু ওনার এই ব্যাপারটা, উনি জাতীয় পার্টির মহাসচিব ছিলেন দীর্ঘদিন এবং মন্ত্রী ছিলেন, বাংলাদেশের রাজনীতিতে ওনার যথেষ্ট গুরুত্ব আছে। এখন ওনাদের যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো আসলে একটু আমাদের চিন্তার বা আমাদের একটু উপরের লেভেলের অবস্থানটা, এখানে ওনাদের অবস্থানটা প্রত্যেকটা দলই তো চায় তার দলটা শক্তিশালী হোক, প্রত্যেকটা কর্মী চায় তার দলটা যত শক্তিশালী হয়, একটা কর্মীর মনের সান্ত্বনা, কর্মীর এটা মনের ভরসা জাগে এবং ভরসা পায়, মনের জোরটা বেড়ে যায়। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের চেয়ারম্যান মহোদয় সারা বাংলাদেশ নিয়ে যেহেতু উনি চিন্তা করতেছেন, তো সারা বাংলাদেশের জনগণের কথাই চিন্তা করেন। একজন দলের চেয়ারম্যান যেহেতু সারা বাংলাদেশের জনগণকে নিয়ে চিন্তা করেন, সুতরাং অবশ্যই ওনার কাছ থেকে যদি কেউ দূরে গিয়ে থাকে, কিভাবে ওনাদেরকে সম্পৃক্ত করা যায় বা যায় কি যায় না, বা কাদেরকে সম্পৃক্ত করা যায়, কারা দলের জন্য কতটুকু মানে সেই আহ্বানটা উপকারী আপনি বা রাখতে প্রয়োজন, পারেন যে এটা অবশ্যই উনি উভয় হ্যাঁ চেয়ারম্যান মহোদয়ের হ্যাঁ নিকট আপনারা স্যার এটা তো বিবেচনা করবেন। যে আসলে হ্যাঁ আপনারা হ্যাঁ আমাদেরকে শক্তিশালী করার লক্ষ্যে আপনারা এক হয়ে যান
তাহলে আমাদের রাজনীতি করতে বা আমাদের এই দলীয় অবস্থান আরো সুসংগঠিত হবে বা মজবুত হবে, দলীয় ভিত্তি হবে। আর 5 আগস্টের পরে কিন্তু না, আপনাদের জাতীয় পার্টি, আমি এতদিন কিন্তু জাতীয় পার্টির হাতে কোনো রাজনীতি ছিল না। আপনি যেভাবে হোক যেমনি হোক আমরা দেখতে পেয়েছি যে নানান চাপের মুখে আপনারা থাকতে হয়েছে, বাট এই বাধা বিপত্তি কিংবা কিছু বিধিনিষেধের ভিতরে আপনাদেরকে লিমিটেশন করে রাখা হয়েছিল। কিন্তু 5 আগস্টের পরে থেকে আপনাদের রাজনীতি করার জায়গায় যে আপনাদেরকে বারবার বাধা দেওয়া কিংবা আপনাদেরকে এই আপনাদের প্রোগ্রাম থেকে প্রোগ্রাম প্রতিহত করার পর যে পরিবেশ পরিস্থিতি, মানুষের প্রতি যে সিম্পিতি তৈরি হয়েছে, সেটাকে নিয়ে আপনারা জনগণের দুয়ারে যাওয়া এবং সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব যে আপনার এই কর্ম রেখে গেছে, সেই কর্ম নিয়ে বা এই যে অপরচুনিটি রেখে গেছে, সেগুলো নিয়ে জনসাধারণের কাছে যাওয়ার মতো আপনাদের সুযোগ আছে। কারণ তার এটা আছে বাংলাদেশের মানে ইতিহাসে সর্বোচ্চ ভালো সময় অতিবাহিত করেছেন বাংলার জনগণ আপনার এই সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের শাসনামলে। এটা স্বর্ণালী অতীত, এই অতীতকে আসলে কেউ ভুলতে পারবে না। কিন্তু আপনাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থাকার কারণে আপনারা দিনকে দিন পিছিয়ে যাচ্ছেন। তো আপনাদের কাছে আহ্বান থাকবে আগামী নির্বাচনে বড় কোনো দলের সরকার গঠন করার সিঁড়ি না হয়ে নিজেরা সরকার গঠন করার কি একটা অবস্থান তৈরি করা যায় সেই দিকে আপনারা ধাবিত হবেন। এই আশা প্রত্যাশা আপনাদের দুজনের কাছেই রাখতে চাই। আজকে আমাদের সাথে আরো 2জন যুক্ত হওয়ার কথা ছিল। আমাদের এই যে তারাইলের যে সাংবাদিক, যিনি ডিবিসি নিউজে আপনার ওই উপজেলা প্রতিবেদনটা, আপনার উপজেলা পর্যায়ে যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেটা নিয়ে রিপোর্ট করেছেন বা বক্তৃতা দিয়েছেন কিংবা করেছেন। উনি আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা ওনাকে আমরা মিস করছি। উনি হয়তো টেকনিক্যালি ত্রুটির কারণে যুক্ত হতে পারেনি। আগামী কোনো একদিনে কোনো এক পর্বে আমরা ইনশাল্লাহ তাকে যুক্ত করার চেষ্টা করব। আমাদের সাথে একজন সাধারণ মানে আমাদের যে নিয়মিত আলোচক বা আড্ডায় আমাদের সাথে যে অংশগ্রহণ করে শাহিন সাহেব, উনিও মানে একটা ব্যক্তিগত কারণে আজকে উনি উপস্থিত হতে পারেনি। হয়তো উনি থাকলেও আমাদের আলোচনা আরো প্রাণবন্ত হতো। তো আপনাদের দুজনকেই অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ যে আপনার সময় সাময়িক বিষয় নিয়ে আসলে অনেকেই কথা বলতে চায় না, যে যদি কথা বলি তাহলে যদি কোনো প্রবলেম আমাদের উপরে হয়ে যায় কিংবা রাজনৈতিক কোনো চাপ আসে, কেউ যদি আমাদেরকে কোনো কিছু বলে কিংবা এফেক্টেড হই। আসলে আপনার বলা, আপনাকে তো কোন দল কোন দেশের বিপক্ষে কথা বলার কথা বলা হচ্ছে না। যা বাস্তব আপনার চোখের সামনে, যা আপনার বাস্তব অভিজ্ঞতা, সেটা নিয়ে আপনি কথা বলেন। সেটা বলতে তো আপনার সমস্যা নেই, বাধা নিষেধ নেই। এইটুকু তো বাংলার জনগণ, বাংলাদেশের নাগরিক হিসেবে এইটুকু অধিকার তো আপনার আছে নাকি? এই জায়গা প্রশ্নবিদ্ধ থেকে যায়। জি, দুজনের কাছেই এটা প্রশ্ন রেখে আমরা আমাদের যে লাইভটি আজকে প্রায় 2 ঘন্টার মতো চলছে, আমরা শেষ করে দিব আর কি। জি এনামুল ভাই, এই কথার উত্তরটা দিয়ে আপনি আপনার দর্শকদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করবেন এবং আগামী নতুন কোনো একটা পর্বে আমরা যুক্ত হব। ধন্যবাদ মামুন ভাই, ধন্যবাদ সানি ভাই, এবং যারা আজকের এই অনুষ্ঠান যারা যুক্ত আছেন, যারা দেখছেন শুনছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। আমি এই মামুন ভাইয়ের কথারই উত্তরে আমি এটাই বলবো যে অবশ্যই আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি বা আমরা যারা কর্মী, দলের কর্মী, আমরা চাইবো দলকে শক্তিশালী করার জন্য যা যা করার প্রয়োজন মাননীয় চেয়ারম্যান মহোদয় অবশ্যই আপনার চিন্তা করবেন। আমাদের দলের জন্য যা কিছু ভালো, দলের জন্য যা কিছু ভালো অবশ্যই উনি বিবেচনায় নেবেন। এবং আমরা জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আপনাদের বিবেককে জাগ্রত করুন এবং বিবেককে জাগ্রত করার মাধ্যমে আপনাদের প্রতিনিধি নির্বাচন করুন। এবং সেই জন্য আমি আপনার জনগণের কাছে আমি দোয়া চাই, আন্তরিক সহযোগিতা চাই।
ধন্যবাদ মামুন ভাই, ধন্যবাদ সানু ভাই সহ আজকে যারা অনুষ্ঠান দেখতে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ এনামুল ভাই। ধন্যবাদ মামুন। জি, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ইনশাআল্লাহ। ধন্যবাদ জি, ধন্যবাদ সকলকে, দোয়া চাই, শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ। জি। আল্লাহ। জি, প্রিয় দর্শক, আসলেই ঘড়ির কাঁটা দেখতে দেখতে অনেক সময় অতিবাহিত হয়েছে, প্রায় 2 ঘন্টা। আজকে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেছি। বিশেষ করে বাংলাদেশের যে উপজেলা পর্যায়ে প্রশাসনিক যে অনিয়ম দুর্নীতি হয় সেগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি। নানান বিষয় আলোচনা করার চেষ্টা করেছি। আরো অনেক বিষয় হয়তো অগোচরে রয়ে গেছে, কিংবা আমাদের আলোচনার মাঝেও কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, যেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন, এই আশা প্রত্যাশা আপনাদের কাছে রেখে গেলাম। আজকের আড্ডা থেকে আমরা দেখলাম উপজেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়নকে সফল করতে শুধু সরকারের নয়, বরং নাগরিকদের অংশগ্রহণ, স্বচ্ছতা এবং তদারকির সমান গুরুত্ব রয়েছে। আমরা সেই গুরুত্বের কথা বিবেচনা করব প্রতিটি প্রকল্পের জন্য। প্রকল্প যখন আপনার আসে, আমরা চেষ্টা করব প্রকল্প সম্পর্কে খোঁজখবর রাখতে। এটাই হলো আলোচনার মূল বিষয়। কারণ একজন সুযোগ পেলে সুযোগের সদ্ব্যবহার করতে চাইবে, এটাই বাস্তবতা বা এটাই হচ্ছে। নাগরিক হিসেবে আপনার অধিকার আপনাকে আদায় করে নিতে হবে, কেউ আপনাকে দিয়ে যাবে না। সাংবাদিক প্রতিবেদন করবে, পক্ষে বিপক্ষে উভয় পক্ষেই আপনার প্রতিবেদন হবে। এখন আপনাকে বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে আপনার স্থানীয় জনগণ হিসেবে আসলেই আপনার এখানে কাজটা সঠিকভাবে হয়েছে কিনা, টেকসই ভাবে হয়েছে কিনা। আপনার কাজ আপনাকে মানে বুঝে নিতে হবে, প্রশাসন বুঝিয়ে দিবে আপনাকে, পাশাপাশি আপনিও বুঝে নিতে হবে। আপনি যদি কাজে ক্লিয়ারেন্স না দেন যে আপনার কাজের কোনো ব্যত্যয় ঘটেছে এই জায়গায়, সেই জায়গাটা আপনার অবশ্যই সুযোগ আছে, সেটা আপনি করতে পারেন। আপনাকে জবাব দিয়েই আপনাকে কাজ বুঝিয়ে দিতে হবে, যদি আপনি ওইরকম ভাবে যেতে পারেন। আর একজন যদি আপনার কোনো আইন না থাকে, সুযোগই না পান আপনার জবাব দিয়ে চাওয়া, আপনি আইনি পদক্ষেপ হিসাবে আপনি দুদকে অভিযোগ করতে পারেন, কিংবা আরো অনেক সংস্থা আছে যেগুলোর ভিতরে মাধ্যমে আপনি আপনার কাজের আপনার যে পরিমাণ কাজের দায়িত্ব ছিল সেই পরিমাণ কাজ যদি না হয়, সেভাবে আপনি জেনে বুঝে নিতে পারেন। এটা আপনার নাগরিক হিসেবে আপনার দায়িত্ব। আপনি যদি নিশ্চুপ থাকেন তাহলে তো সবই ঘুমিয়ে থাকবে। এই যে আলোর নিচে অন্ধকার, সেই অন্ধকারের ভিতরে আমরা বারবারই নিমজ্জিত হবে। যতই 5-6 আগস্ট ঘটাই, যতই 71 ঘটাই, আমাদের ফল কিন্তু, যতই 91 ঘটাই, আমাদের ফল কিন্তু ঘুরে ফিরে একই জায়গা চলে আসবে। সুতরাং আপনি সচেতন হন, আপনার বিবেককে জাগ্রত করেন, আপনার এলাকার সমস্যা নিয়ে কথা বলেন। কথা বলতে হবে। কথা যদি না বলেন, চুপ করে যদি বসে থাকেন, তাহলে কখনোই সমস্যার সমাধান হবে না। সমস্যার মূল জায়গায় আঘাত করতে হবে। যেমন আমাদের আলোচনার প্রেক্ষাপটে একটা কথা উঠে আসলো এনামুল ভাই এবং সানি সাহেবের কথায়, যে আমরা যে সাংবাদিকতা করি, আমাদের সাংবাদিকতার যে পেশায় আমাদেরকে যে নিয়োজিত করেছে, সেই জায়গায় তো গলত। কারণ আমাদেরকে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না, যেমন যৎ সামান্য, যেটা আপনার খুবই অনেকটা এরকম সুরেই কথাটা বলেছেন, যেটা আপনার এই তো মানে কিভাবে আপনার যে আপনি যে সারাদিন পরিশ্রম করবেন সাংবাদিকতার সংবাদ সংগ্রহের পিছনে দৌড়াবেন, আপনার একটা বাইক দরকার, কিংবা আপনার যাতায়াত খরচ আছে, নানান বিষয় আছে। এগুলা নিয়ে আপনার সম্পাদক সাহেব যেহেতু আপনাকে মূল্যায়িত করছে না, তখন আপনার অবশ্যই পন্থা পরিবর্তন করতে হয়। অন্য পন্থায় আপনার আপনার যে দৈনিকের যে চাহিদা সেটা মেটাতে হয়। সেটা মেটাতে গিয়ে অনেক সময় পক্ষে, অনেক সময় বিপক্ষে কথা বলতে হয়। তো এরকম ধরনের অনেক কিছুই থাকবে। তো আমরা সত্যটাকে সামনে নিব, সত্যটাকে আমলে নিব।
এই আশা প্রত্যাশা রেখে আমাদের লাইভটি শেষ করব। আর আপনারা জানেন যে এই লাইভটি শুধু আমি মামুন খান ব্যক্তিগতভাবে করছি না, আমাদের সাথে সহযোগী হিসাবে আছেন MS মেগাওয়্যার নেট হাউস, যারা সারা বাংলাদেশে যে তার নেট, পিভিসি নেট, প্লাস্টিক কভার নেট, কাঁটাতার, বারবেট যেটা বলা হয়, রেজার ওয়্যার সহ আনুষঙ্গিক নেটের যাবতীয় পণ্য সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। আপনার প্রয়োজনীয় পণ্যটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন। সকাল 9টা থেকে রাত্রের 10টার ভিতরে যে কোনো সময় আমরা অবশ্যই আপনাকে